দেখেন, এখন আপনি আমার ভাইয়ের বউ। আমি আপনাকে সম্মান করি। আপনি এরকম কোনো কাজ করবেন না যাতে আমার ভাই কষ্ট পায়। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। তোমার এত বড় সাহস, তুমি ভার্সিটিতে আমাকে ইগনোর করেছিলে, এখন আমি তোমাকে ছাড়বো না। কেন এমন করতেছেন? আপনি তো জানতেন না যে আমি এই বাড়ির ছেলে। তাহলে আপনি তো আমার ভাইকে পছন্দ করে বিয়ে করেছেন। এখন কাকতালীয়ভাবে আমি এই বাড়ির সদস্য। এখন আপনি এই সম্পর্কেই থাকেন, প্লিজ। আমি কোনো কিছু ভুলে যেতে পারবো না, আমাকে সব কিছু মনে রাখতেই হবে। তুমি আমার সাথে যা যা করেছো সব আমি এখন বুঝে নেব। সবার সামনে আমি তোমাকে প্রপোজ করেছিলাম, তুমি আমাকে অ্যাকসেপ্ট করনি। আমি কতটা অপমানিত হয়েছি আমি সেটা একমাত্র আমি জানি। দেখেন, আমি সবসময় একটা কথাই বলেছি, আমি প্রেম করতে পারবো না। আমি এখন পড়াশোনা নিয়ে চিন্তা করছি। আমি কি করতে পারি বলেন? চুপ, একদম চুপ করে থাকবি। এসব নিয়ে এখন আমি আর কোনো কথা বলতে চাই না। তোমাকে আমি এই বাড়িতে শান্তিতে থাকতে দেব না। আমি সিনিয়র হয়ে তোমাকে আমি প্রপোজ করেছিলাম পুরো ভার্সিটির সামনে, কিন্তু সেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি তোমাকে ছাড়বো না এখন, এর প্রতিশোধ আমি নেবই। আমি বুঝতে পারলাম ওনাকে এখন বোঝানো সম্ভব না। সেই জন্য আমি রুম থেকে বেরিয়ে চলে আসলাম। সিয়াম যখনই বেরিয়ে চলে আসলো, তখন তানিয়া সেখানে দাঁড়িয়ে হাসতে শুরু করলো। তার মনের ভেতর এখন প্রতিশোধের আগুন জ্বলছে। যে করেই হোক এখন সে প্রতিশোধ নিতে চায় সিয়ামের কাছে থেকে। সিয়ামের কারণে সে ভার্সিটি থেকে পড়াশোনা বাদ দিয়েছিল, কারণ সবাই তাকে দেখলে হাসাহাসি করত। অবশ্য সিয়ামের তাতে কোনো দোষ নেই, সে আগে থেকেই না করেছিল। কিন্তু সিনিয়র হওয়া সত্ত্বেও তানিয়া ভার্সিটির সবার সামনে প্রপোজ করেছিল। কিন্তু স্বাভাবিকভাবে সিয়াম সেদিন তাকে অ্যাকসেপ্ট না করে দু একটা কথা বলে, তবে সেটা বাজে কথা নয়, সে উপদেশমূলক কিছু কথা বলে। কিন্তু ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েরা তানিয়াকে নিয়ে মজা করতে শুরু করে। অনেকেই বাজে কথা বলেছিল, অনেক অনেক অনেক। তানিয়া অনেক অপমানিত হয়, ওই অপমান থেকেই ভার্সিটি ছেড়ে চলে আসে। তানিয়া তখন মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, সিয়াম, তোকে আমি ছাড়বো না। তোকে এমনভাবে অপমানিত করব সবার সামনে যে তুই কল্পনাও করতে পারবি না। তোর কত বড় সাহস, তুই আমাকে অপমান করেছিলি। এমন অপমান তোকে আমি করব যেটা তুই কোনোদিন ভুলতে পারবি না। যতদিন বেঁচে থাকবি ততদিন তোকে এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে। উনি আসার পর থেকেই আমার সাথে বিভিন্নভাবে লাগার চেষ্টা করছে, কিন্তু আমি বারবার সেখান থেকে সরে যাই। আমি সচরাচর থাকি আমার মামার বাসায়, এবং মামার বাসা থেকে আমার ভার্সিটি বেশি দূরে না। আমাদের অফিস ভার্সিটি প্রায় কাছাকাছি, 30 মিনিটের দূরে। বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্ব। আমি ছোটবেলা থেকে মামার বাসা থেকে পড়াশোনা করছি। যখন অনার্স প্রথম বর্ষে উঠি, তখন পরিবারের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয় এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমার পারিবারিক কোম্পানির ম্যানেজার হওয়ার জন্য। আমিও সেটা গ্রহণ করি। আমার এটা কোনো ইচ্ছাও ছিল না। কিন্তু আম্মুর কথা হচ্ছে, আমরা দুই ভাই ব্যবসা করব। কারোর প্রতি কারোর যেন অবিশ্বাস সৃষ্টি না হয়। কাউকে বেশি আদর করে পরিবার কাউকে কম আদর করে, এরকম যেন কারো মনে না হয়। বিশেষ করে আমার ক্ষেত্রে আম্মু এটা বুঝতে চাইতেন যে মামার বাসায় থাকার কারণে আমাকে কোনো অবহেলা করা হচ্ছে না। আমার বড় ভাইয়ের বিয়ে, এই জন্য এখানে এসেছিলাম বিয়ে খেতে। কিন্তু এই 1 মাস আমার কাছে একটা ভয়ঙ্কর হবে, এটা আমি কল্পনা করতে পারিনি। কেন এতটা ভয়ঙ্কর হয়েছে সেটা একটু পরেই জানতে পারবেন। সিয়াম তখন তার মায়ের কাছে চলে গেল। তার মা তখন তাকে পাশে বসালেন। অনেকদিন পর ছেলেকে দেখতে পাচ্ছেন। এত সময় সিয়াম কখনো বাসায় থাকেনি, কারণ পড়াশোনা করত তার মামার বাসায় থেকে। সেই জন্য সে বেশি একটা বাসায় আসতো না। পড়াশোনার সাথে অফিস সবকিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। সিয়াম তখন তার মাকে বলে, আম্মু, কয়েকদিন পরেই তো আমাদের ভার্সিটি খুলে যাবে। আমি চলে যেতে চাই মামার বাসায়। এখানে থাকতে চাই না, প্লিজ আমাকে এখন আর যাওয়ার অনুমতি দাও। ছেলের এরকম কথা শুনে অনেক বেশি অবাক হলেন সিয়ামের মা। 1 মাসের জন্য এসেছিল, তাহলে চলে যাবে কেন? তিনি অনেক কষ্ট করে 1 মাসের জন্য রাজি করিয়েছেন, এখন চলে যাবে? সিয়ামের মা তখন তাকে বললেন, বাবা, কি হয়েছে আমাকে খুলে বলো। কোনো সমস্যা হয়েছে বাবা? তুই তো বলেছিস 1 মাস থাকবি, এরপর চলে যাবি, কিন্তু এখন কেন এরকম বলছিস? কোনো সমস্যা হয়েছে? না আম্মু, কোনো সমস্যা হবে কেন?
আমার এখানে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এখন তো আমার পড়াশোনা করার সময়। যদি ঠিকমতো পড়াশোনা না করি তাহলে তো জীবনে কোনো কিছু করতেই পারবো না। তুমি তো বলতে ঠিকমতো পড়াশোনা করার কথা, এখন কেন এরকম করছো? আমি মামার বাসায় না গেলে পড়তে পারবো না। 1 মাস পর গেলেও পড়া যাবে। তোকে কতদিন দেখি না বাবা, এই একটা মাস তোকে মন ভরে দেখতে চাই। তুই আমার সন্তান, তোকে দূরে রাখতে আমার কতটা কষ্ট হয় সেটা কি তুই একটু বুঝতে পারছিস না বাবা? আম্মু, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমাকে তো এখন যেতে হবেই। বিয়ের 10 দিন পার হয়ে গেছে, এখন আমি এখান থেকে কি করব? তাই বলে তুই এখনই চলে যাবি? প্লিজ বাবা, আমার দিকে তাকিয়ে তুই একটা মাস এখানে থাক, তারপর ভার্সিটি খুললে চলে যাবি। তুই তো আর আসবি না, তোকে একটা মাস এখানে রাখতে চাই। তোর বোনও কান্না করতেছে। সিয়াম তার মায়ের কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার মাকে সে বুঝিয়ে বলতে পারছে না সবকিছু, কিন্তু সহ্যও করতে পারছে না এখানে। সিয়াম তখন তার মাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা আম্মু, তুমি যখন বলছো তখন এখানেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। তুমি মন খারাপ করবে না প্লিজ। তোমার মন খারাপ দেখলে আমার নিজের মন ভালো থাকে না, মন খারাপ হয়ে যায়। তুমি প্লিজ মন খারাপ করবে না। এই তো আমার ছেলের মতো কথা। তোর বাবা মারা যাওয়ার পর আমি তো তোকে আর কাছে পেলাম না। তোর বাবা তোকে সবসময় বাসায় রাখতেন, কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর থেকে অনেক বেশি কান্না করতাম। তাই তোকে আমি আমার মায়ের বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু এভাবে তুই ওখানেই মানিয়ে নিবি এটা আমি বুঝতে পারিনি। আম্মু, কেন এরকম করছো বলো? আমি তো বড় হয়ে গেছি, ইচ্ছে করলেই তোমার কাছে আসতে পারবো। এখন পুরোনো কথা না তুলে আমাদেরকে সামনের দিকে নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ব্যবসা এখন কত বড় হয়েছে। সিয়াম তখন তার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলল, এরপর নিজের রুমে চলে আসলো। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। একদিন সিয়াম দাঁড়িয়েছিল তার রুমে, তার ভাই বিজয় একটু বাইরে। তখন তানিয়া এসে তাকে বলল, সিয়াম, একটু আমার রুমে চলো তো। সিয়াম ফিরে তানিয়াকে দেখে অবাক হলো, কারণ তার সাথে তেমন কথা বলেন তানিয়া। তখন সিয়াম বলল, আপনি যান, আমি একটু আসছি। আরে চলো তো। বলেই তানিয়া সিয়ামকে টান দিয়ে তার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। সিয়ামের বুকটা ধুপ করে উঠল। তানিয়া তখন তার শরীরের কাপড় টান দিয়ে ছিঁড়ে ফেলল। সিয়ামের কাছে এসে জড়িয়ে ধরার চেষ্টা করলো। সিয়াম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, প্লিজ, কেন এরকম করার চেষ্টা করছেন? আমাকে যেতে দিন এই রুম থেকে। কেউ যদি এই রুমে আপনাকে আর আমাকে এই অবস্থা দেখে তাহলে আমাকে ভুল বুঝবে। প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু তানিয়া সিয়ামের কোনো কথা শুনল না। সে সিয়ামকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। একটু পর সিয়ামের ভাইয়া চলে আসলেন। সিয়াম চিৎকার করছে, কিন্তু তার আম্মু মনে হয় রুমে শুয়ে আছেন, সেই জন্য শুনতে পাচ্ছেন না। সিয়ামের ভাইয়া এসে রুমে ডাক দিতেই তানিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে কান্না করে সিয়ামের ভাইয়াকে জড়িয়ে ধরল। সিয়ামের ভাইয়া তখন বললেন, কি ব্যাপার তানিয়া, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আর তোমার এই অবস্থা কেন? প্লিজ আমাকে বাঁচাও, তোমার ভাই আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। তুমি চলে যাওয়ার পর সে আমার রুমে এসে আমার সাথে বিভিন্ন রকম বাজে ব্যবহার করছে। এখন আমাকে টেনে বিছানায় নিয়ে গেছে, খারাপ কাজ করার চেষ্টা করছে। তুমি প্লিজ আমাকে বাঁচাও। তুমি কি পাগল হয়ে গেছো? সিয়াম এই কাজ করতেই পারে না। আমি সিয়ামকে বিশ্বাস করি। কোথায় সিয়াম? তুমি সিয়ামকে দেখাও। সিয়ামের ভাবি তখন টেনে বিজয়কে ভেতরে নিয়ে আসলো। বিজয় সিয়ামকে দেখে আশ্চর্য হয়ে গেল। এরপর সিয়ামের দিকে এগিয়ে আসলো। তানিয়ার কান্না আর তার শরীরের এই অবস্থা দেখে বিজয় সিয়ামের গালে একটা থাপ্পড় দিল। সিয়াম তখন কান্না করে বলল, ভাইয়া প্লিজ বিশ্বাস করো, আমি কিছু করিনি। ভাবি আমাকে এই রুমে নিয়ে এসেছে। আমি এই রুমে আসতে চাইনি। ভাবি আমাকে জোর করে এই রুমে নিয়ে এসেছে। প্লিজ আমাকে বিশ্বাস করো। বিজয় সিয়ামের কোনো কথা না শুনে সিয়ামকে টেনে বাইরে নিয়ে গেল। সিয়ামের আম্মুকে ডেকে আনলো। সিয়ামের আব্বু, রিয়া সবাই চলে আসলো। সিয়াম পরিবারের সামনে কিভাবে মুখ দেখাবে? তার তো সব ইজ্জত সম্মান সব কিছু শেষ হয়ে গেল। তখন সিয়ামের ভাইয়া তাকে মারতে শুরু করলো এবং বলল, তুই এমনটা কি করে করতে পারলি আমার সাথে? আমি তোকে এতটা ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি আমি তোকে ভালোবাসি।
তোকে কোনোদিন কোনো কষ্ট পেতে দেয়নি, কিন্তু তুই আমার বউয়ের সাথে এরকমটা করতে পারলি। ওর নতুন বিয়ে হয়েছে, বাড়িতে এসেছে, তুই এর মধ্যেই ওর সুযোগ নেওয়ার চেষ্টা করলি। আমি বাড়ি থেকে বের হয়ে যেতেই তুই এখানে চলে আসলি। ছি সিয়াম। ভাইয়া প্লিজ বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমি এসবের কিছুই জানি না। ভাবি আমাকে ডেকে রুমে নিয়ে গিয়েছিলেন। এরপর বাকি কথাটা আর বলতে পারলো না সিয়াম। এর মধ্যেই তার আম্মু এসে তার গালে থাপ্পড় দিয়ে দিলেন। এরপর বলতে শুরু করলেন, ছি ছি সিয়াম, তোকে অনেক ভালো ভাবতাম, তুই এই কাজ করতে পারলি। তোকে আমার ছেলে বলতে এখন আমার লজ্জা করছে। মেয়েটা কত ভালো, কত সম্মান করে আমাদেরকে, আর তুই আমাদের সম্মান এভাবে ধ্বংস করে দিলি মেয়েটার সামনে। তোকে এখন আমি কি বলবো, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। সিয়াম তখন কান্না করে তার আম্মুর পায়ে ধরে বলল, আম্মু প্লিজ আমাকে বিশ্বাস করো। তুমি তুমি তো আমাকে ছোটবেলা থেকে চেনো। তোমার গর্বেই তো আমি জন্মগ্রহণ করেছি। বল আমি এই কাজ করতে পারি? আমরা কি বিশ্বাস করবো আর কি জানবো? আমরা যেটা চোখের সামনে দেখেছি সেটাই তো বলছি। তুই মেয়েটার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিলি, সেটা আমরা নিজের চোখে দেখতে পারছি। রিয়া তখন তাদের দিকে এগিয়ে আসলো। এসে সিয়ামের পাশে দাঁড়িয়ে বলল, আম্মু, ভাইয়ার কথাও তো ঠিক হতে পারে, সেও তো সত্যিই কথা বলতে পারে। তোমরা শুধু ভাইয়াকেই দোষারোপ করছো। ভাইয়া এই কাজ করতে পারে না, আমার বিশ্বাস হয় না। সিয়ামের বড় ভাই তখন এসে রিয়ার গালে একটা থাপ্পড় দিলেন। সিয়ামের আম্মু এসে রিয়াকে মারতে শুরু করলো। বিজয় তখন চিৎকার করে বলল, মানে তুই কি বলতে চাইছিস রিয়া? ওই চরিত্রহীনটার জন্য আমার নতুন বউকে তুই দোষারোপ করছিস? ও এই কাজ করতে পারে? তুই কি বলতে চাইছিস? ও সিয়ামকে নিজে ডেকে নিয়ে আসছে। সিয়াম তখন তার ভাইকে আটকে ধরল, বলল রিয়াকে কিছু না করতে। সিয়ামের ভাইয়া তখন সিয়ামকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য টেনে বাড়ির বাইরে নিয়ে আসলো। সিয়াম অনেক কান্না করছে, রিয়াও কান্না করছে। তানিয়া তখন একবার সিয়ামের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সিয়াম তার এই হাসি দেখে অনেক ভয় পাচ্ছে। সে সিয়ামকে ফাঁসিয়ে দিয়েছে ভয়ঙ্কর মিথ্যা অপবাদে। জীবনে সিয়াম কোনো মেয়ের দিকে তেমনভাবে চোখ তুলে তাকায়নি অব্দি। কারো সাথে তেমন কথা বলতো না, সবসময় গম্ভীরভাবে থাকতো। কিন্তু আজ তার এই অবস্থার জন্য কে দায়ী? কে তাকে এই অবস্থার সম্মুখীন করলো? হয়তো তার জীবনে কোনো ভুল করেছিল, সেই ভুলের শাস্তি এটা। এই মেয়েটা তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, সিয়ামকে একদম শেষ করে দিয়েছে। সিয়াম তো কারোর সামনে এখন তার এই মুখ দেখাতেই পারবে না। সিয়ামের আম্মু তখন বাড়ি থেকে বের করে দিয়ে বললেন, তোকে যেন এই বাড়িতে আমি কোনোদিন না দেখি। তোকে আমি বিশ্বাস করতাম, নিজের সব সন্তানদের থেকেও বেশি তোকে আমি বিশ্বাস করতাম। কিন্তু তুই আমার বিশ্বাস নিয়ে খেলা করছিস, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। এই শাস্তি তোকে পেতেই হবে। এই বাড়িতে যেন আর কোনোদিন তোর পায়ে স্পর্শ না পড়ে। সিয়াম তখন তার আম্মুর কথা শুনে এত কান্না করলো যে সে জীবনেও করেনি। কিন্তু কেউ সিয়ামের কোনো কথা বিশ্বাস করেনি। সিয়াম তখন বাড়ি থেকে বেরিয়ে তার মামার বাড়িতে চলে আসলো। এই বাড়িতে একজন আছে যে তাকে বিশ্বাস করবে। সিয়ামের মা তাকে যতটুকু ভালোবাসে তার থেকে অধিক ভালোবাসে তার মামি। সিয়াম তখন তার মামির কাছে আসলো। তার মামি সিয়ামের কাছে এসে জড়িয়ে ধরে বললেন, তোর মা আর ভাই এসব কি বললো সিয়াম? আমি বিশ্বাস করি না এসব। সিয়াম জানতো সে আসার আগেই তার আম্মু তার মামিকে ফোন দিয়ে সব কথা বলে দেবে, কিন্তু তার বিশ্বাস ছিল তার মামি তাকে অবিশ্বাস করবে না। সিয়াম তখন তার মামিকে বলল, বিশ্বাস করো মামুনি, আমি কিছুই করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। ওই মেয়েটার কথা তোমাকে তো আগেই বলেছিলাম। আমি তো তোমাকে সবকিছু শেয়ার করি। ওই মেয়েটা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তুমি আমাকে একটু বিশ্বাস করো। আমি তোকে বিশ্বাস করি বাবা, আমি জানি আমার ছেলে কোনোদিন এই খারাপ কাজ করতে পারে না। তুই আজ থেকে এখানে থাকবি চিরদিনের জন্য। তোর মায়ের সাথে আর কোনো যোগাযোগের দরকার নেই। সিয়াম তখন কান্না করে তার মামিকে জড়িয়ে ধরল। এই মানুষটা তাকে প্রচন্ড বিশ্বাস করে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ তাকে পাগলের মতো ভালোবাসে। সিয়ামও তাদেরকে প্রচন্ড ভালোবাসে। সিয়ামের মামা মামি কোনো সন্তান নেই তাদের, তাকে তাই নিজের ছেলের মতোই ভালোবাসেন।
সিয়াম এখানে থেকে চলে গেলে তারা কান্না করে। সিয়াম তখন নিজের রুমে গিয়ে কান্না করে দিল, কারণ তার এখন কান্না করা ছাড়া কোনো উপায় নেই। কেউ তাকে বিশ্বাস করছে না, সবাই তাকে মিথ্যে অপরাধী ভাবছে। সিয়াম বসে বসে কান্না করছিল, তখন তার মামা আসলেন। সিয়ামের মামা এসে তার কাছে দাঁড়িয়ে বললেন, তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই আজ থেকে আমার কাছেই থাকবি, আর কোনোদিন ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। আমি জানি তুই কিছু করতে পারিস না। সিয়ামের সবকিছুর পরেও কেমন জানি একটা শান্তি অনুভব হচ্ছিল মনের মধ্যে। সবাই তাকে অবিশ্বাস করলেও তার মামা মামি তাকে অবিশ্বাস করেনি। যেখানে তার নিজের মা তাকে অবিশ্বাস করেছে, সেখানে তারা সিয়ামকে এতটুকু বিশ্বাস করেছে। তখন সিয়ামের মামা আবার বললেন, সিয়াম, তুই চাইতি না তুই একজন গোয়েন্দা অফিসার হবি, সিআইডিতে কাজ করবি? তুই কোনো চিন্তা করিস না, তোর মামা সবসময় তোর সাথেই থাকবে। তুই আজ থেকে শুরু কর, দরকার নেই ওই কোম্পানিতে যাওয়ার। ওই ম্যানেজারই তাদের মুখের উপর ছুঁড়ে মারবি। সিয়াম তখন দৌড়ে গিয়ে তার মামাকে জড়িয়ে ধরল। তার মামা তাকে এত সহযোগিতা করবে? সিয়ামের মামা তখন বললেন, আরে পাগল ছেলে, কান্না করিস না, এরকম জীবনে আমাদেরও হয়। এগুলো মানিয়ে নিতে হয়। যে মানিয়ে নিয়ে বড় হয় সে পৃথিবীতে বিরাট অবস্থানে যেতে পারে। সিয়াম তখন কিছুটা মুখে হাসি টেনে দাঁড়িয়ে আছে। তখন তার মামা বললেন, আমাদের পরিচিত একজন আছে সিআইডিতে, তোমার সাথে ওকে কথা বলিয়ে দিব। কালকে ওর সাথে তোমাকে দেখা করতে নিয়ে যাব, তখন তুমি ওর সাথে দেখা করবে আর সব বিষয় খুলে বলবে। সিয়ামের কাছে যেন হাজারো দুঃখের মধ্যে কিছুটা খুশি, কিন্তু নিজের পরিবারকে না কাছে পাওয়ার আরেকটা কষ্টও আছে তার সাথে। কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন সিয়ামের মামা রুম থেকে চলে গেলেন। পরের দিন সকালে তার মামার সাথে চলে গেল সে, তার মামার পরিচিত সেই লোকের সাথে দেখা করতে। সিয়ামের মামার অনেক ছোটকালের বন্ধু সেই লোকটা। তখন সিআইডির অনেক বড় একজন ইন্সপেক্টর সে। তারা যখন পৌঁছলো তখন লোকটা সিয়ামের মামাকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, কি ব্যাপার রাকিব, তোমাকে কতদিন পর দেখলাম। তুমি তো আমাদের কথা প্রায় ভুলেই গেছো। তোমার সাথে সেই ছোটকালে একসাথে পড়াশোনা করেছি, এরপর আর কোনো যোগাযোগ নেই। কালকে হঠাৎ করে কল দিলে, কে তোমার ভাগনা দেখি? তখন সিয়ামের মামা রাকিব সাহেব সিয়ামকে দেখিয়ে বললেন, এ হচ্ছে আমার ছেলের মতো, আমার বোনের একমাত্র ছেলে। খুবই বুদ্ধিমান এবং মেধাবী, সবসময় পড়াশোনা নিয়ে থাকে। ওর স্বপ্ন একজন সিআইডি অফিসার হবে, সেই জন্যই তোমার সাথে দেখা করতে নিয়ে আসলাম। তুমি অনেক মেধাবী, সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পারছি বাবা, কিন্তু এখানে শুধু মেধা দিয়ে চলে না, এখানে সাহসের প্রয়োজন হয়, বুদ্ধির প্রয়োজন হয়। তোমাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেটা করতে পারলে তোমার বিষয় ভেবে দেখবো। সিয়াম তখন জীবনের প্রথম কিছুটা ভয় পেল। তখন তাকে বলল, আপনি আমাকে যেই অ্যাসাইনমেন্টটা দিবেন সেটার জন্য আমি প্রস্তুত আছি। আপনি শুধু আমাকে বলেন কি করতে হবে, আমি চেষ্টা করব। তোমাকে আপাতত কোনো বড় কাজ দিব না। তুমি যে ভার্সিটিতে পড়ো সেই ভার্সিটিতেই তুমি পড়াশোনা করো। দেখো বাবা, যে কোনো কাজ করতে হলে প্রথমে শিক্ষার দরকার। জীবনে যে কোনো কাজ করতে গেলে দুইটি জিনিসের সমন্বয় প্রয়োজন। প্রথম প্রয়োজন শিক্ষা, এরপর তোমার যোগ্যতা এবং বুদ্ধিমত্তা। শিক্ষা ছাড়া কোনো কাজই যেমন করা যায় না, তাই প্রথমে তোমাকে শিক্ষিত হতে হবে। সেজন্য তুমি পড়াশোনা চালিয়ে যাও, গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করো, চারদিকটা খেয়াল রাখো। তখন তুমি দেখবে এমনিতে তোমার মাথায় বুদ্ধি চলে আসবে। তুমি যদি চারদিকের পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রকার ম্যাগাজিন সব বইপত্র পড়তে থাকো, তাহলে এক পর্যায়ে তুমি অনেক মেধাবী হবে এবং শিক্ষা, সাহস আর মেধার সমন্বয়ে তখন তুমি একজন দক্ষ মানুষ হবে। তখন তুমি যে কোনো কাজই করতে পারবে। তোমার বুদ্ধি বিকাশ এমনিতেই ঘটবে। তুমি আপাতত তোমার ভার্সিটির চারদিকে নজর রাখো। তোমার ভার্সিটিতে একটা গোপন চক্রান্ত চলছে, তুমি যদি সেটা ধরতে পারো তাহলে তোমাকে আমি সিআইডি অফিসার বানিয়ে দিতে সাহায্য করব। এটা তোমার একটা অ্যাসাইনমেন্ট থাকলো, আর পড়াশোনা মনোযোগ দিয়ে করবে সবসময়। সিয়াম তখন খুশিতে প্রায় আত্মহারা হয়ে গেছে। তখন লোকটা বলল, আপনি কেন চিন্তা করবেন না স্যার, আমি সবকিছু মনোযোগ দিয়েই করব। আশা করি আমি আমার কাজে সফল হব। আমি খুব মনোযোগ দিয়ে খুঁজলে অবশ্যই পেয়ে যাব। তোমার কথা শুনে অনেক ভালো লাগছে। আর রাকিব, তুমি বসে যাও, তোমার সাথে আরো কিছু কথা আছে। সিয়াম, তুমি বাসায় চলে যাও, গিয়ে পড়াশোনা মনোযোগী হও। সিয়াম তখন বাসায় চলে আসলো আর তার মামা বন্ধুকে অনেকদিন পর পেয়ে সেখানে বসে গল্প করতে শুরু করলেন।
লোকটার উপদেশগুলো সিয়ামের কানে এখনো বাজছে। তাকে অনেক বই পড়তে হবে, তাই সিয়াম অনেকগুলো বই কিনলো। সেগুলো মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। তার ভার্সিটিতে নিয়মিত যাওয়া আসা করে প্রায় 3 বছর কেটে গেল। এখনো পড়াশোনা করছে। প্রতিদিনই তার স্যারের সাথে কথা হয়। লোকটা শুধু তাকে বলছে সময় নিয়ে খুঁজে দেখতে, অবশ্যই সে পেয়ে যাবে। দেখতে দেখতে সিয়ামের অনার্সের প্রায় মধ্যভাগে চলে আসে সে। ভার্সিটি থেকে প্রায় চলে যাবার সময় এসেছে। তখনই হঠাৎ করে একদিন ভার্সিটির লাইব্রেরিতে বসেছিল সিয়াম। একটা জিনিস লক্ষ্য করলো, তাদের প্রিন্সিপাল স্যারের রুমের দিকে কয়েকটা গাড়ি পেছনের গেট দিয়ে ঢুকছিল। সিয়াম তখন তাই সেটা দেখে পেছনে গেল। লোকগুলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে এসেছিল এবং বলল, প্রিন্সিপাল সাহেব, আপনাকে তো বললাম আমাদের কাজগুলো ঠিকমতো করে দিতে, কিন্তু আপনি তো কোনোভাবেই ঠিকমতো কাজ করতে পারছেন না। এই ভার্সিটিতে আমরা একটা গ্রুপ করতে চাই আমাদের দলের। আপনি আপনার ছাত্রছাত্রীদের বলুন আমাদের গ্রুপে জয়েন হতে। আমাদের নেতা কিন্তু অনেক রেগে যাবেন। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আমার ছাত্রছাত্রীদের বলে দিব। আপনারা শুধু আমার দিকে খেয়াল রাখবেন যাতে আমার চাকরিটা না যায়। আরে আপনি এত চিন্তা করবেন না। আমাদের নেতা যতদিন আপনাদের এখানে আছে ততদিন পর্যন্ত আপনার কোনো চিন্তা নেই। আপনি শুধু গোপনে সব কিছু করে যাবেন। আপনার চাকরি নিয়ে কোনো চিন্তা নেই। সিয়াম তখন বুঝতে পারলো এটা কোনো রাজনৈতিক দলের চক্রান্ত, যারা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে চাচ্ছে তাদের রাজনৈতিক দল যুক্ত করে। রাজনীতিতে যুক্ত হয়ে গেলে একটা ছাত্র কখনোই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে না। সিয়াম তখন তাড়াতাড়ি সেই স্যারের কাছে চলে গেল। স্যার তাকে দেখে এগিয়ে এসে বললেন, কি ব্যাপার সিয়াম, তোমাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে? তুমি কি কোনো বিষয় সম্পর্কে জানতে পেরেছো? তোমাকে দেখে তো সেরকমই মনে হচ্ছে। সিয়াম তখন তার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকালো। তারা মানুষের মুখ দেখে বিভিন্ন কথা বুঝে ফেলতে পারে। তখন তিনি বললেন, কি ব্যাপার সিয়াম, চুপ করে আছো যে, কিছু বলো। জি স্যার, আমি একটা বিষয় জানতে পেরেছি। আমাদের ভার্সিটির ভিতরে রাজনৈতিক দলে কিছু কর্মকাণ্ড চলছে। তারা প্রিন্সিপাল স্যারকে টাকা দিয়ে আমাদের ভার্সিটিতে ঢুকে যেতে চাইছে এবং ভার্সিটিতে তাদের গ্রুপ খুলতে যাচ্ছে। আমি জানতাম তুমি ধরতে পারবে। বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তিত ছিলাম। তুমি এই বিষয়ে কিছু কি করতে পারবে? এখন কিন্তু তোমাকে একটা বড় দায়িত্ব নিতে হবে। আমি তোমাকে চাকরির জন্য মনোনীত করলাম, তোমাকে কিন্তু এখন অনেক বড় একটা দায়িত্ব নিতে হবে। আমি সবসময় যে কোনো প্রকার কর্মকাণ্ডের জন্য প্রস্তুত আছি স্যার। আপনি শুধু আমাকে ইনফরমেশন দিবেন, আমি সবকিছু করব। আপনি শুধু আমাকে ইনস্ট্রাকশন দিলেই হবে। সিয়াম, তোমাকে যেহেতু আমরা একটা কাজের জন্য নিয়োগ দিয়ে দিয়েছি, সেহেতু তোমাকে অনেকটা কাজ করতে হবে। তোমাকে সামরিক ট্রেনিং নিতে হবে। সিয়াম তখন লোকটার কথা শুনে কিছুক্ষণ চুপ রয়ে গেল, কারণ সে কিছুই বুঝতে পারছিল না। তখন তার স্যার আবার বললেন, তোমাকে শুধু একজন সিআইডি অফিসার হলেই হবে না, তোমাকে সাথে সাথে একজন বুদ্ধিমান এবং সামরিক বাহিনীর সদস্য হতে হবে। কারণ যে কোনো সময় যে কোনো অপরাধীদের আমাদের মোকাবেলা করতে হবে। তখন তোমার সামনে যদি কোনো বড় অপরাধী চলে আসে, তুমি তখন তাদের কিছুই করতে পারবে না। তুমি যদি একজন সামরিক বাহিনীর সদস্য হও, তাহলে তুমি অপরাধ এবং অপরাধী সম্পর্কে জানতে পারবে। তোমার প্রথমে ট্রেনিংয়ের প্রয়োজন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ট্রেনিংয়ে পাঠাবো। সেখানে তুমি ঠিকমতো ট্রেনিং করো, আস্তে আস্তে তুমি অপরাধীদের মোকাবেলা করার শক্তি পেয়ে যাবে। তখন থেকে তুমি প্রফেশনালি কাজ করবে। স্যার, আমি প্রফেশনালি কাজ করতে চাই, তবে সবার আড়ালে থেকে। কারণ আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি আমি সবার আড়ালে থেকে কাজ করব। আমি সামনে থেকে কোনোদিনও পরিচয় দিব না। আমি একজন সিআইডি অফিসার। আমি আড়াল থেকে মানুষের সাহায্য এগিয়ে আসতে চাই। তোমার যেটা ইচ্ছা, আমরা তোমাকে সিক্রেট গ্রুপে জয়েন করব, কিন্তু এর জন্য তোমাকে প্রথমে সবার আগে একজন সামরিক কর্মকর্তা হতে হবে। কারণ তুমি একজন সামরিক কর্মকর্তা না হলে তুমি অপরাধীদের মোকাবেলা করতে পারবে না। তোমাকে বন্দুক চালানো শিখতে হবে, বিভিন্ন প্রকার সেলফ ডিফেন্স শিখতে হবে। সিয়াম তখন স্বপ্নের হাতছানিতে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার স্যারকে বলল, আমি সবসময় প্রস্তুত আছি স্যার। আপনি শুধু আমাকে বলেন কি করতে হবে, কোথায় যেতে হবে, আমি চলে যাচ্ছি। তাহলে তুমি রেডি হয়ে নাও। 1 সপ্তাহ পরে আমাদের একটা ট্রেনিং শুরু হবে। সেখানে তুমি ট্রেনিং করবে। 2 মাস ট্রেনিং করতে হবে তোমাকে ওখানে। তুমি তোমার মামাকে বলে দিও যে 2 মাস তুমি বাসায় থাকতে পারবে না। তুমি 2 মাস পর্যন্ত সেখানে ট্রেনিং নাও। সিয়াম তখন বাসায় ফিরে গেল, গিয়ে তার মামাকে বিষয়টা জানালো। তার মামাও কোনো আপত্তি করলো না।
তাকে পাঠিয়ে দিলেন। কিন্তু তার মামি কিছুটা আপত্তি জানাচ্ছিলেন, কারণ তিনি সিয়ামকে প্রচণ্ড ভালোবাসেন। এরকম ট্রেনিংয়ে অনেক রিস্ক আছে, তাই তিনি সিয়ামকে এইসব ব্যাপারে পাঠাতে চাচ্ছিলেন না। কিন্তু সিয়ামের জোরাজোরিতে শেষে বললেন, তুমি যাও ঠিক আছে, কিন্তু খুব সাবধানে সকল কাজকর্ম করবে। আর এরকম ট্রেনিং এর অনেক রিস্ক আছে, এসব থেকে দূরে থাকবে যেন তোমার কোনো ক্ষতি না হয়। আচ্ছা মামনি, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক মতো সব কিছু করবো। আর 2 মাসের তো ব্যাপার, দেখতে দেখতে চলে যাবে, আমি চলে আসবো। 1 সপ্তাহ পর সিয়াম চলে গেল ট্রেনিংয়ের ওখানে গিয়ে সিয়াম আস্তে আস্তে সামরিক প্রশিক্ষণ নিতে শুরু করলো। এখানে অনেক ভয়ঙ্কর ট্রেনিং দেওয়া হচ্ছিল। সিয়াম যেগুলো দেখে খুব ভয় পেয়ে গেল, কিন্তু মনের ভেতরে যেই স্বপ্নটা আছে সেই স্বপ্নটাকে নিয়ে তার ট্রেনিংটা সে সম্পন্ন করলো। 2 মাস পর আজ আবার বাসায় ফিরেছে। কিন্তু বাসায় ফিরে সিয়াম সারপ্রাইজ হয়ে গেল, কারণ তার মা সেখানে উপস্থিত আছেন। সিয়াম তাদেরকে দেখে অবাক হয়ে গেল। সিয়ামকে বাড়ি থেকে বের করে দিয়ে তানিয়া অনেক আনন্দে দিন কাটাচ্ছিল। বিজয়কে নিয়ে তার ভালোই চলছিল, সবকিছু তার প্রতিশোধ সে নিতে পেরেছে, এটা ভাবতেই তার আনন্দ লাগছে। কিন্তু আজ প্রায় 2 সপ্তাহ হলো তার শরীর তেমন ভালো নেই। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, কিছুই বুঝতে পারছিল না। তখন বিজয়ের সাথে ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে বলল, সর্বনাশ হয়ে গেছে, আপনার তো ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। আপনার এটা লাস্ট স্টেজ। আপনি কি এতদিন এসব বিষয়ে কিছুই বুঝতে পারেননি? কথাটা শুনে যেন আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার ব্রেন ক্যান্সার হয়েছে, আমি মারা যাবো, এটা ভাবতেই আমার যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছিল। বিজয় আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এরপর আস্তে আস্তে আমি আরও অসুস্থ হতে শুরু করলাম। এক পর্যায়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেল। তখন আমার শাশুড়ি আমার কাছে আসলেন। আমি তখন তাদেরকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, মা, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের সাথে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি জানি আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তবুও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি আমাকে পারেন তাহলে ক্ষমা করে দিবেন। আরে মা, কি বলছো? তুমি আবার কি অন্যায় করলে? তুমি তো কোনো অন্যায় করোনি। বলো আমাকে, কি সমস্যা? আগে বলুন, আপনারা আমার এই অবস্থা দেখে যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমি এই পাপ থেকে মুক্ত হব। আসলে আমি অনেক বড় একটা মিথ্যা বলেছি আপনাদের সাথে। সিয়াম আমার সাথে কিছুই করেনি। সিয়ামের সাথে আমার পরিচয় অনেক আগ থেকে। সেখানে ওকে আমি প্রপোজ করেছিলাম, কিন্তু ও আমাকে না করেছিল। সেই জন্য আমার মনের ভেতরে একটা প্রতিশোধের নেশা চলে এসেছিল। আমি সেই নেশায় পড়ে সিয়ামকে অপমান করার জন্য আপনাদের সম্মুখে এসবের নাটক করেছিলাম। আপনারা সিয়ামকে যাতে বাড়ি থেকে বের করে দেন। কিন্তু আমি এখন মারা যাব। আপনাদের এই কথাটি না বলে গেলে সে হয়তো সারা জীবন আমাকে অপরাধী ভাবতো। আপনারাও তাকে অপরাধী ভাবতেন। সেজন্য আপনাদেরকে বলে গেলাম, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আমার শাশুড়ি তখন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। বিজয় অবাক হয়ে আছে, কারণ সে তার ভাইকে মেরেছে। এমন সময় রিয়া বলে উঠল, আমি জানতাম ছোট ভাইয়া কিছুই করতে পারে না। ভাইয়া, তুমি দেখলে তো তোমার বউ এরকম করেছে। তুমি সেদিন আমাকেও মারলে, ভাইয়াকেও মারলে। এখন দেখেছো তো আমার ভাইয়া নির্দোষ। আমি বলেছিলাম না আমার ভাইয়া এরকম কোনো কাজই করতে পারে না। তোমরা আমার কথা বিশ্বাস করলে না, ভাইয়াকে মেরে বাড়ি থেকে বের করে দিলে। এখন সে কোথায় আছে আর ফিরে আসবে কিনা সেটাও জানি না। রিয়া বোন আমার, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি তোমাদের শান্তি নষ্ট করে দিয়েছি। আমাকে তোমরা যদি ক্ষমা না করো তাহলে আমি মরেও শান্তি পাবো না। আমি ভুল করে ফেলেছি, জানি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই। এরপরেও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি তোমরা আমাকে ক্ষমা না করো তাহলে তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার শাশুড়ি তখন আমার কাছে আসলেন। এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি জানি তুমি ভুল করে ফেলেছো, কিন্তু মানুষের জীবনে এরকম ভুল হয়। তুমি ভুল করেছো, ক্ষমা চাইছো, সেই জন্য আমরা তোমাকে ক্ষমা করে দিলাম। এখন আমার ছেলেটাকে বাসায় নিয়ে আসতে হবে। ছেলেটা আমার খুবই অভিমানী, না জানি কি করে বসে, আর হয়তো বাসায় ফিরতে চাইবে না। কিন্তু আমাদের তো ওকে বাসায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনারা প্লিজ সিয়ামকে বাসায় ফিরিয়ে নিয়ে আসুন।
আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। ও যদি আমাকে ক্ষমা না করে দেয় তাহলে আমি তো কোমরে শান্তি পাবো না একদিনও। আপনারা প্লিজ ওকে নিয়ে আসেন। এরপর আমার শাশুড়ি চলে গেলেন সিয়ামকে আনতে, কিন্তু সিয়ামের এতদিন তারা কোনো খোঁজ খবর রাখেনি। হয়তো আমাকে খুশি করার জন্য তারা ওর কোনো খোঁজ খবর রাখেননি। আমি এখানে শুয়ে শুয়ে কান্না করছি। আসলে অন্যায় করে কেউ পার পেয়ে যায় না। আমি অন্যায় করেছিলাম বলেই হয়তো সৃষ্টিকর্তা আমাকে শাস্তি স্বরূপ এই রোগ দিয়েছেন। ইচ্ছে করছিল সব কিছু ছেড়ে এখন মরে যাই। মরে যেতেও পারছি না, আবার বাঁচতেও পারছি না। দারুণ এক দুটানের মধ্যে পড়ে গেলাম। এদিকে সিয়াম এতদিন পর তার মাকে দেখে কান্না করে দিল, কিন্তু তাদের সাথে কথা না বলে তাড়াতাড়ি তার রুমে চলে গেল। রুমে গিয়ে কান্না করছে। সিয়াম তখন তার আম্মু তার পাশে আসলেন এবং সাথে বিজয়ও তার রুমে আসলো। সিয়াম বাবা, আমার আমার কথাটা একবার শোন। সিয়ামের মা সিয়ামের দিকে তাকিয়ে কথাটা বলল। তখন সিয়ামের মাথায় রাগ উঠে গেল। সেদিন সিয়াম অনেকবার বলেছিল তাদেরকে যে তার কোনো দোষ নেই, কিন্তু তারা সিয়ামের কোনো কথাই শোনেনি। এখন তাকে নিতে এসেছে। সিয়াম এখন তাদের দিকে ফিরে বলল, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। আপনারা এখন এখান থেকে চলে যান, আমার কাছে আসবেন না। আমি আপনাদের সহ্য করতে পারি না। আপনারা আমার সামনে কেন আসেন? প্লিজ ভাইয়া, তুই এরকম করিস না। তুই আমার দিকে তাকিয়ে একটা বার আমাদের কথাটা শোন। তুই এখানে থাকিস না, চল আমাদের সাথে বাসায় চল, আমরা একসাথে আবার থাকবো। রিয়া প্লিজ, এই রিকোয়েস্টটা আমাকে করিস না। আমি তোর এই রিকোয়েস্টটা রাখতে পারবো না। আমি আর কোনোদিন ফিরে যাব না। তোমাদের কি এমন হলো যে আমাকে এখন নিতে এসেছো এখানে? তোমরা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। এখন কি তোমাদের সেই বেমো তোমাদেরই বাড়ি থেকে বের করে দিয়েছে? বিজয় তখন সিয়ামের দিকে এগিয়ে এসে সিয়ামকে জড়িয়ে ধরে কান্না করে বলল, প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে ভুল বুঝে অনেক মারধর করেছি, তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আসলে তানিয়া এখন মৃত্যুর সাথে লড়াই করছে। ওর ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। হয়তো তোর সাথে করা পাপের শাস্তি সে এখন পাচ্ছে। ও বলেছে তোকে নিয়ে যেতে। তোর কাছে ক্ষমা চাইবে ও। তোর কাছে ক্ষমা না পেলে মরেও শান্তি পাবে না। সবকিছুর পর সে একজন মানুষ, আর মানুষের প্রতি মানুষের একটা দায়িত্ব আছে। সিয়াম এতদিন পরে এই রকম একটা দুঃসংবাদ শুনে খুবই কষ্ট পেল। সিয়াম তখন আর কিছুই বলতে পারল না, কারণ একজন মৃত্যু পথযাত্রী রোগীর বিরুদ্ধে আর কি অভিযোগ করবে সে। তখন সিয়াম তাদের সাথে চলে গেল। সাথে তার মামা মামিও আসলো। সিয়াম তানিয়াকে দেখে যেন চিনতেই পারছিল না। এই কি সেই তানিয়া? এই কয়েক দিনে ভেতরে তার শরীরের অবস্থা এত খারাপ হয়েছে যে চেনাই যাচ্ছিল না। শরীরের হাড়গুলো এসে মাংসের সাথে মিশে গেছে। সিয়াম তখন তার দিকে তাকিয়ে আছে। সে সিয়ামের দিকে তাকিয়ে কান্না করে বলল, সিয়াম, আমি জানি আমি যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য। এরপরেও আমি তোমার কাছে মৃত্যু পথযাত্রী একজন রোগী হয়ে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। সিয়াম তখন তানিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে আছে। তানিয়া তখন আবার কান্না করে বলল, আমি জানি আমি যে অপবাদটা তোমার উপর তুলেছিলাম সেটা খুবই জঘন্য একটা অপবাদ। সেই অপবাদ তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তোমার পরিবার থেকে দূরে রেখেছে। কিন্তু বিশ্বাস করো, তখন আমার মধ্যে প্রতিশোধের আগুন কাজ করছিল। কিন্তু আমি বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি। তুমি ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না। আমার আপনার উপর কোনো অভিযোগ নেই। আমি জানি মানুষের জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়। আমারও ভালোর জন্য হয়তো হয়েছে, যার কারণে আজ আমি একটা অবস্থানে আসতে পেরেছি। আর আপনি সুস্থ হয়ে যাবেন এই আশাই করি। আমি জানি আমার অনুরোধ করা মানায় না, এরপরেও তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। আমার কারণে যেহেতু তুমি এই বাড়ি থেকে বের হয়ে গেছো, এখন আমি মরে যাচ্ছি, তুমি এই বাড়িতে ফিরে আসো। সিয়াম তখন তার দিকে তাকিয়ে দেখছিল। সে অনেক অসহায়ভাবে কথা বলছিল। তখন হঠাৎ করে সিয়ামের মামি এসে তার কাছে দাঁড়িয়ে বললেন, সিয়াম, তুমি এখানে থাকো। দেখো, মানুষ তো জীবনে ভুল করে, সবাই ভুল করে। আমিও ভুল করেছি এবং তুমিও জীবনে অনেক ভুল করেছো। সে যেহেতু ভুল করেছে আর ক্ষমা চাইছে, সেহেতু তোমার উচিত তাকে ক্ষমা করে দেওয়া এবং এখানে থাকা। সিয়াম তখন সবার রিকোয়েস্টে আর না করতে পারল না, এখান থেকে চলে গেল। এর পরের দিন চলে গেল বাসায়, সোজা তার অফিসে। বাসা থেকে
সেখানে গিয়ে বসের সাথে দেখা করলো। বস তাকে দেখে খুব খুশি হলেন এবং তাকে চাকরির জন্য মনোনীত করলেন। এখন থেকে সিয়ামের নতুন এক জীবনের যাত্রা শুরু হলো। সবাইকে না জানিয়ে সিয়াম শুরু করলো তার নতুন চাকরি। এই চাকরি শুধু তার জন্য না, এই চাকরি পুরো দেশের জন্য, পুরো দেশের মানুষকে বাঁচানোর জন্য সিয়াম এই চাকরি করবে। এদিকে তানিয়ার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। সিয়ামের খুব কষ্ট হতো তার ভাইয়াকে দেখে। তার ভাইয়া অনেক কান্না করতেন। সিয়ামের ভাইয়া তানিয়াকে অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু কেন জানি তার অসুস্থতা বিজয়কে একদমই পাথর বানিয়ে দিয়েছিল। এদিকে তার আম্মু অসুস্থ, কিভাবে কাজকর্ম করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। রিয়াও তেমন একটা কাজকর্ম করতে পারে না। এর মধ্যে আরেক সুসংবাদ আসলো সিয়ামের জীবনে। সিয়াম তার জীবনের প্রথম অভিযানে বের হবে। সেদিন গিয়েছিল তার অফিসে। তখন তার বস তাকে দেখে এগিয়ে এসে বললেন, সিয়াম, তুমি সবসময় চাইতে না তুমি আড়ালে থেকে কাজ করবে? তোমার জন্য আমি একটা সুবর্ণ সুযোগ এনেছি। তোমার ভার্সিটিতে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং আমাদের অভিযান যেহেতু তোমাদের ভার্সিটিতে, সেই তো আমার ইচ্ছা তোমাকে ওই ভার্সিটিতে প্রফেসর হিসেবে নিয়োগ দিব। তুমি কি পারবে? সিয়াম এখনো ভার্সিটির স্টুডেন্ট, এর মধ্যেই তাকে ভার্সিটির প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হবে। এটা শুনতেই সিয়াম কেমন জানি ওর হাসি পাচ্ছিল। সিয়াম তখন তার বসকে বলল, বস, আমার তো এই যোগ্যতা নেই যে আমি এখন ভার্সিটিতে পড়াবো। আমার তো এই পরিমাণ কোনো মেধা শক্তিও নেই। আমি কিভাবে ভার্সিটি চালাবো? এত বোকার মতো কথা বলে কেন সিয়াম? তোমাকে কি বলেছি তুমি ভার্সিটিতে সারা জীবন চাকরি করবে? তোমার ইচ্ছা হলে তুমি ভার্সিটিতে চাকরি করবে, তা না হলে অন্য চাকরি করবে। কিন্তু এখন আমাদের প্ল্যান সফল করার জন্য তোমাকে কয়েকদিন শুধু নাটক করতে হবে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো, তারা যদি রাজি থাকে তাহলে তোমাকে জয়েন করার ব্যবস্থা করাবো। এতে করে তুমি সবসময় ভার্সিটি সবকিছু দেখে রাখতে পারবে। সিয়াম তখন তার স্যারের প্ল্যান বুঝতে পারল। তখন তার স্যারের প্ল্যানে রাজি হয়ে গেল। প্রায় এক সপ্তাহ পর তার ভার্সিটিতে তাকে জয়েন করানো হলো। সিয়ামের স্যারের অনেক পাওয়ার ছিল, সেই জন্য সহকারী কর্মকর্তারা সিয়ামকে নিয়োগ দিয়েছে। সিয়াম তখন ভার্সিটিতে গেল। প্রিন্সিপাল স্যার সিয়ামকে দেখে আশ্চর্য হলেন এবং তার দিকে এগিয়ে এসে তাকে বুঝিয়ে দিতে থাকেন সব কিছু। তখন হঠাৎ করেই তিনি সিয়ামের দিকে এগিয়ে এসে তাকে বললেন, সিয়াম, তোমার যেহেতু এই ভার্সিটিতে চাকরি হয়েছে, তুমি চাকরি করবে। কিন্তু এই ভার্সিটিতে চাকরি করতে হলে অনেক নিয়মকানুন আছে, অনেক লোকদেরকে দাম দিতে হবে, না হলে এই ভার্সিটিতে চাকরি করতে পারবে না, কারণ ভার্সিটির কন্ট্রোলে এখন তারা। সিয়াম বুঝতে পারল প্রিন্সিপাল ওই লোকগুলোর কথাই বলেছিল, কিন্তু এখন তাকে এসব নিয়ে কথা বললে হবে না। এখন আপাতত প্রিন্সিপাল যা বলে তাতেই রাজি হতে হবে, কারণ এখন যদি সিয়াম তার কথায় রাজি না হয় পরে সেই বিষয় জানতে পারবে না। তখন সিয়াম তার কথায় রাজি হয়ে গেল এবং প্রিন্সিপাল বললেন সিয়ামের পরিচয় করিয়ে দেবেন ওদের সাথে। এভাবেই চলতে থাকলো তাদের দিন। হঠাৎ করে আজ সকাল থেকে তানিয়ার অবস্থা একদম খারাপ হয়ে গেল। তখন ডাক্তার তাদেরকে নিয়ে গেলেন তার কাছে, আর তার অবস্থা একদমই খারাপ। হঠাৎ করে অতি দ্রুত নিঃশ্বাস নিতে শুরু করে তানিয়া। তখন বিজয় তানিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সিয়াম তার ভাইকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তখনই ডাক্তার তাদেরকে জানালেন, আমরা খুবই দুঃখিত, উনি আর বেঁচে নেই। উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। বিজয় চিৎকার করে কান্না করছিল। সিয়ামেরও কেন জানি কান্না পাচ্ছিল। এই কয়েকদিন আগেই তো মেয়েটা ভালো ছিল, এখন হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল। আসলে জীবনে কখনকার কি হয়ে যায় এটা বলা সত্যি অনেক কষ্টকর। সিয়ামের অনেক কষ্ট হচ্ছিল, সে সিয়ামকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তার জন্য সিয়ামের কেন জানি কষ্ট হচ্ছে। তখন সব ঝামেলা শেষ করে সিয়াম আবার ভার্সিটিতে গেল প্রায় 3 দিন পর। তখন প্রিন্সিপাল স্যার সিয়ামকে রুমে ডেকে নিয়ে গেলেন। সেখানেই দেখলো 2-3 জন লোক বসা। তারা সিয়ামকে দেখে বলল, প্রিন্সিপাল স্যার, এই কি আমাদের কলেজের নতুন প্রফেসর? জি, ওনাকে এখানে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, ওনার সাথে পরিচিত হন। সিয়াম তখন দেখলো একটা লোক তার দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস্টার, আমি হচ্ছি নীরব, নেশনস পার্টির চেয়ারম্যান। আমি কখনোই ভার্সিটিতে আসি না, কিন্তু আজকে শুধু তোমার সঙ্গে দেখা করার জন্যই ভার্সিটিতে এসেছি, তোমার সাথে পরিচয় হওয়ার জন্য। যখনই ভার্সিটি কোনো শিক্ষকদের নিয়োগ দেয় তখনই আমরা তাদের সাথে পরিচয় হতে আসি, কারণ এই ভার্সিটির সঙ্গে আমাদের আলাদা একটা সম্পর্ক আছে।
সিয়াম তখন চুপচাপ তার সাথে হাত মিলালো। তখন নীরব সিয়ামকে বলল, দেখো মিস্টার, তুমি যখন ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছো তখন তুমি একজন দায়িত্বশীল, কিন্তু ইউনিভার্সিটির কন্ট্রোল কিন্তু সবকিছু আমরাই করি। এই ইউনিভার্সিটিতে আমরা যাই বলি তাই হয়, কিন্তু ইউনিভার্সিটিতে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে পারবে না। ছেলে মেয়ে যেভাবে ইচ্ছে সেভাবে চলাফেরা করবে। আমাদের গ্রুপের কোনো ছেলে মেয়েদের সমস্যা তুমি করতে পারবে না। দেখুন মিস্টার, আমি একজন শিক্ষক এবং এখানে আমি মহান একটা পেশায় এসেছি। এখানে একটা ঝামেলা করতে চাই না। আর আপনার ভদ্রতার সহিত কথা বলুন। আমাকে তুমি করে কেন বলছেন? আমি একজন শিক্ষক, আমাকে আপনি করে বলুন। তখন হঠাৎ করে প্রিন্সিপাল স্যার সিয়ামের কাছে এসে সিয়ামের কাঁধে হাত দিয়ে বললেন, সিয়াম, ঝামেলা করার চেষ্টা করো না। তুমি এখানে চাকরির জন্য এসেছ, নতুন, তাই কিছুই বুঝতে পারছো না। এনারা এই ভার্সিটি কন্ট্রোল করেন। তুমি যদি এখন এইসব ঝামেলায় জড়াও তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এনারা কিন্তু খুবই ভয়ঙ্কর, তাই শুধু শুধু ঝামেলা না করে তারা যা বলছে তা শোনো। তখন সেই লোকটা সিয়ামের দিকে এগিয়ে এসে সিয়ামের কাঁধে হাত দিয়ে বলল, এই ইউনিভার্সিটিতে আমার গ্রুপ চলবে, আর আমার গ্রুপে এই ইউনিভার্সিটির সব ছেলেমেয়েরা সদস্য হবে। যদি অন্য কোনো গ্রুপ এই ইউনিভার্সিটিতে ঢোকে তাহলে কিন্তু ধ্বংস করে দেবো সবকিছু। আমি কতটা ভয়ঙ্কর সেই বিষয়ে তোমার কোনো ধারণাই নেই মিস্টার। তাই বলছি, আমি যা বলছি তাই শোনো। নিজের ইচ্ছে মতো কিছু করতে গেলে বিপদে পড়বে। সিয়াম বুঝতে পারল এখন তাদের কথা মেনে নেওয়া ছাড়া আর তার কোনো উপায় নেই। তাই সিয়াম তাদের কথা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিল এবং তার স্যারের সাথে এ বিষয়ে কথা বলল। তার স্যারও একই কথা বললেন, যাতে ওদের কথা মেনে নেয় এবং পরবর্তীতে এসব নিয়ে কথা বলবে। এখন তাদেরকে এসব বিষয় নিয়ে কথা বললে হবে না। এখন তাদের আরও বড় একটা মিশন আছে, সেটা বাস্তবায়ন করতে হবে। প্রায় 1 মাস ধরে ভার্সিটিতে চাকরি করছে সিয়াম। ভার্সিটির বিভিন্ন অনৈতিক বিষয় সিয়াম দেখতে পাচ্ছে, সেগুলো তার বসকে জানাচ্ছে। তার বস এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা এমন একটা অবস্থায় চলে এসেছে এখন তাদের বিরুদ্ধে সহজে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এর মধ্যে তার পরিবারেও ঝামেলা শুরু হলো। কেউ কাজ করতে পারছে না, সিয়ামের আম্মু অসুস্থ। এর মধ্যে হঠাৎ করে একটা ঝামেলা এসে সিয়ামের মাথায় জুটলো। একটা মেয়ের বাবার সিয়ামকে দেখে পছন্দ হয়েছে। এখন সিয়ামের আম্মু তাকে জোর করে বিয়ে দিতে চাইছে। সিয়ামের মামা মামিও রাজি হয়ে গেল বিয়েতে। এখন যে করেই হোক তাকে মেয়ে দেখতে যেতেই হবে, কিন্তু সিয়াম রাজি নয় এই বিয়েতে। কি করবে কিছুই বুঝতে পারছিল না। সারা জীবন শুনে আসলো যে মেয়ের বাবার কাছে ছেলের বাবা বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আজ দেখছে ছেলের বাড়ির লোকের কাছে মেয়ের বাবা বিয়ের প্রস্তাব দিয়েছে। এটা সিয়ামের কাছে খুব হাস্যকর মনে হলো, কিন্তু কিছুই করার নেই। তার উপর এমন চাপ পড়েছে যে তাকে যে করেই হোক এখন মেয়ের সাথে দেখা করতে যেতেই হবে, না হলে কিছুতেই এখানে থাকা সম্ভব হবে না। তাই আর কি করার, বাধ্য ছেলের মতো চলে গেল মেয়ের সাথে দেখা করতে। সেখানে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হলো, সেগুলো না হয় একটু পরেই বলছি। এর আগে তাড়াতাড়ি করে তার বিয়েটা হয়ে গেল 2-3 দিনের ভেতরে। সিয়ামের বউ বড়ই মারাত্মক, তাকে দেখে সিয়ামের খুব ভয় লাগছিল। সেই জন্য বাসর ঘরে ঢুকতে অনেক লেট করলো। আমি সেই 3 ঘন্টা ধরে সেজে গুজে বাসর ঘরে বসে আছি। আমার জামাইয়ের কোনো খোঁজ নেই। এখন রাত 2টা বাজে। আমার ননদ বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তার কোনো খবর নাই। মনে হচ্ছে বাড়ির সবাই ঘুমিয়ে আছে। এটাই স্বাভাবিক। এই কয়দিন বিয়ের ঝামেলায় সবাই কাহিল, কিন্তু আমার জামাই গেল কই? নতুন বউ আমি, সব কিছু ভালো করে চিনিও না, কি যে করি। ও, আপনাদের তো আবার পরিচয়টাই দিলাম না। আমার নাম জ্যোতি, এবার এইচএসসি পরীক্ষা দিলাম। আমরা 3 বোন, আমি সবার ছোট। বড় আর মেজো আপু নিজেদের পছন্দ মতোই বিয়ে করেছে। এই জন্যই আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছি। জীবনে অনেক ছেলেকেই ভালো লেগেছে, কিন্তু ভালোবাসিনি। আমি সব সময় চেয়েছি বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আমার জামাই একটা কলেজের প্রফেসর, খুবই সাদাসিধে মানুষ। আমি যেমন তার ঠিক উল্টোটা। বান্ধবীদের কাছে শুনতাম
ছেলেরা বেশি পড়ালেখা করলে নাকি দিন দিন বলদ হয়ে যায়। আমার জামাইটাও সেরকম। আর এই বলদকে মানুষ করার দায়িত্ব দিয়েছেন আমার শাশুড়ি আমাকে। শুরু থেকেই বলি, একদিন বিকালে বসে বসে গল্পের বই পড়ছি, এমন সময় বাবা হাঁপাতে হাঁপাতে এসে বলল আমার মাকে, কই গো জুথির মা, কি হলো আবার? আজকে রাস্তায় একটা ছেলেকে দেখলাম, অনেক ভালো, গরিব মানুষের অনেক উপকার করছে। আমার ভীষণ পছন্দ হয়েছে ছেলেটাকে। আমার এক বন্ধুর পরিচিত, বন্ধুর মুখে খোঁজখবর নিয়ে জানলাম খুবই ভালো পরিবার, 2 ভাই 1 বোন। ছেলেটা প্রফেসর, দেখতে শুনতে খুবই ভালো, জুতের সাথে ভালোই মানাবে। তাই আমার ওই বন্ধুকে দিয়ে সব খোঁজ খবর নিতে পাঠালাম। কিন্তু জ্যোতি কি এখন বিয়েতে রাজি হবে? হবে মানে 100 বারই হবে। আমি আমার এই মেয়েটার উপর ভরসা রাখি। সেই দিন বাবার এই কথাগুলো শুনে পুরোপুরি ভদ্র মেয়ে সেজে গেলাম। কি আর করার, সব ভালো লাগার মানুষগুলোকে ভুলে গেলাম। 1 সপ্তাহ পরেই আমাকে দেখতে এলো। আমাকে তাদের পছন্দ হলো। ছেলে আর আমাকে একটা রুমে পাঠানো হলো আমার 2 দোলাভাইদের আগ্রহতে। আমার থেকে আমার 2 দোলাভাইরাই বেশি খুশি। কেন বুঝলাম না। আমি ছেলের সামনে বসে আছি, কিন্তু বুঝতে পারছি না আমি ছেলে দেখতে এসেছি নাকি ছেলে আমাকে দেখতে এসেছে। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে কি যেন দেখছে মনোযোগ সহকারে। আমি একটু নড়ে চড়ে বসলাম, সেও একটু নড়ে চড়ে উঠল। এবার দেখলাম ঘরের সব কিছু খুঁটে খুঁটে দেখছে। তাকে যেন বলা হয়েছে ঘরের সব কিছু দেখতে। আমার মেজাজ সত্যি খারাপ হচ্ছে। আমার আবার এই একটাই দোষ, অল্পতেই রেগে যাই। এবার আমি তাকে বললাম, আপনার ঘরের সব কিছু দেখা শেষ হয়েছে? না মানে। কি মানে করছেন? আমাকে কিছু জিজ্ঞেস করুন। ও তাই তো, আমার নাম সিয়াম, আপনার নাম জানতে পারি? না, পারেন না। ও ঠিক আছে, সমস্যা নেই, পরে জেনে নিব। এইটুকু কথা বলে আবার চুপ করে আছে। এবার দেখলাম পকেট থেকে মোবাইল বের করে অযথা টিপাটিপি করছে। আমার মেজাজ এবার আরো গরম হয়ে গেল। আমি বললাম, আর কিছু বলবেন? এবারও নিচের দিকে তাকিয়ে বলল, আপনি কাউকে ভালোবাসেন? আমি অবাক হলাম কথাটি শুনে। আমার বলদ জামাই বলে কি? আমি কিছু বলার আগেই বলল, সমস্যা নেই, বিয়ের আগে সবাই কম বেশি প্রেম করে, বিয়ের পরে কি করে সেটাই দেখার বিষয়। সেই দিন আমি আমার জামাইয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। কত ভালো একটা মানুষ। যাওয়ার আগে আমার শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে বলেছিল, জ্যোতিমা, আমার ছেলেটা ছোটবেলা থেকেই লেখাপড়া ছাড়া কিছু বুঝেনি। ওর কোনো বন্ধু ছিল না, সারা জীবন শুধু বই পড়ে কাটিয়েছে। এই জন্য একটু অন্যরকম। তুমি ওকে ঠিক করো, আজ থেকে ওর দায়িত্ব তোমাকে দিলাম। আমি চুপ করেছিলাম। এইটাই ছিল আমার নীরব সম্মতি। সবাই চলে যাওয়ার পর 2 দুলাভাই ধরল। কি গো শালিকা, কেমন লাগলো? ঘোড়ার ডিমের মতো। কিন্তু তোমাদের এত আগ্রহ কেন শুনি? কি যে বলো, তুমি আমাদের একমাত্র শালি, তোমার সব ভালো মন্দ আমাদের ওই দেখতে হবে না? যার যার বইয়ের খোঁজ খবর নিয়ে নেও, বুঝলে? এখনো এই, পরে আমাদের ভুলে যাবে, বুঝতে পারছি। এই বলে দুজনেই খুব হাসাহাসি করতে লাগলো। আমি সরে গেলাম, না হলে আরো কত কি শুনতে হবে কি জানি। 2-3 দিনের ভিতর আমার বিয়ে হলো। আমি আর সেই 3 ঘন্টা ধরেই বসে আছি, জামাইয়ের কোনো খোঁজই নেই। হঠাৎ কারোর শব্দে চমকে উঠলাম। আমার জামাই ঘরে ঢুকছে। আমি ঘোমটাটা ভালো করে টেনে নিলাম। শুনেছি বাসর ঘরে রাগ করতে নেই, তাই আমি খুশি মনেই আছি। আমি ঘোমটার ভিতরে বুঝতে পারছি দূরে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় ভাবছে কি করবে। আমি নিজে খাট থেকে নেমে সালাম করলাম। ও লজ্জা পেয়ে খাটে উঠে বসলো। আমি কি লজ্জা পাবো? আমার জামাই নিজেই লজ্জায় লাল। এবার আমাকে বলল, আসলে আমি দুঃখিত। কেন? এই যে আপনাকে বসিয়ে রেখেছি বলে। একটা বই পড়ছিলাম।
কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ও আচ্ছা, আপনি এখনো জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হলো। ইস, কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে, সব মাটি হলো। কি বলবো এই হাদারামটাকে। আমার ওর কথা শুনে ভীষণ রাগ হলো। আমি রাগের সাথে ওর দিকে তাকালাম। ও কিছুটা মিনমিন করে বলল, আসলে আপনার অনেক কষ্ট হয়েছে তো, এই জন্যই ঘুমাতে বললাম। যদি বলেন তাহলে আমি আপনার সাথে সারা রাত বসে থাকবো। তোমার সারা রাত বসে থাকতে হবে না, আমি যা যা বলি মন দিয়ে শোনো, ঠিক আছে? আমার বাবুটা। ও মনে হলো একটু লজ্জা পেল, তারপর মাথা কাত করে সম্মতি জানালো। আমি বললাম, প্রথম কথা হলো আমাকে তুমি করে বলতে হবে, প্রতি সপ্তাহে শপিং করতে নিতে হবে এবং ছুটির দিনে ঘুরতে নিতে হবে। আমার জন্য প্রতিদিন গোলাপ ফুল আনতে হবে। আমি রাগ করলে রাগ ভাঙাতে হবে। কোনো কিছুতে বেশি মাতব্বারি করা যাবে না। আর কোনো বিষয় নিয়ে অযথা চেঁচামেচি করা যাবে না, ঠিক আছে বাবু? কিন্তু আমি যে কখনো এইসব করিনি, আমার অভিজ্ঞতা নেই। তাহলে আগে একটা বিয়ে করে অভিজ্ঞতা নিয়ে আমাকে বিয়ে করতে। ধুর, কি যে বলেন, দুঃখিত, কি যে বলো। এই তো আমার লক্ষ্মী জামাই। আর একটা কথা, যত সময় ঘরে থাকবে কোনো বই যেন হাতে না দেখি, তাহলে সব বই ছিঁড়ে ফেলবো। এইসব কথা বলার সময় অনেক হাসি পাচ্ছি ওর মুখটা দেখে, কারণ আমি চাই আমার জামাইকে বদলে দিতে। এবার আমি ওকে বললাম, ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার পাশে কেউ শুলে যে আমার ঘুম হয় না। এখন থেকে ঘুমাতে হবে, কারণ তোমার বউ তো আর অন্য রুমে গিয়ে ঘুমাবে না, এইটাই তার রুম। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও আমার থেকে কিছুটা দূরত্বে গিয়ে ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙলো দেখে অনেক বেলা হয়ে গেছে। ও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কখন আমার কাছে এসেছে টেরই পাইনি। আমি রাতের কথাগুলো ভাবতে লাগলাম। হঠাৎ দেখলাম ওর ঘুম ভেঙেছে। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। দেখি কি করে। আমি বুঝতে পারলাম ও ভীষণ লজ্জা পাচ্ছে। আমিও কিছু বলছি না। অনেক সময় এভাবেই শুয়ে রইলাম। ও নিজেকে মুক্ত করে নিয়ে ওয়াশরুমে গেল। আমি শুয়েই রইলাম। ও ওয়াশরুম থেকে বের হয়ে কি বলবে বুঝতে পারছে না। আপনি বলবে নাকি তুমি বলবে? অবশেষে মুখ খুললো আমার জামাই। আমাকে বলল, অনেক বেলা হয়েছে, মা ডাকছে নাস্তা করতে। আমি এবার ওর দিকে তাকালাম। বললাম, আমার নাম নাই কোনো? না মানে। ঠিক আছে তুমি যাও, আমি আসছি। আমি ওয়াশরুম থেকে বের হয়েছি এমন সময় আমার ননদ এলো। আমাকে অনেক আগ্রহের সাথে বলল, ভাবি রাতে ঘুম কেমন হলো? সে আর বলতে, তোমার ভাইয়া যা রোমান্টিক, কিভাবে রাত কেটে গেল বুঝতেই পারলাম না। ও মনে হয় এই উত্তর আশা করেনি। ভেবেছিল আমি হয়তো খুব দুঃখ প্রকাশ করব, কারণ ও জানি ওর ভাইয়া কতটা হাদারাম। কিন্তু আমি কিছুই বলবো না। আসলে একটা জিনিস বুঝে আসে না, এই ননদদের সব বিষয়ে এত ইন্টারেস্ট কেন থাকে ভাবিদের উপর। ওদের সব বিষয়ে নাক গলানো চাই। আমি ওদের সাথে নাস্তার টেবিলে গেলাম। আমাকে দেখে শাশুড়ি খুব খুশি হলো। শাশুড়ি বলল, এসো মা, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। আমি তাকে গিয়ে সালাম করলাম। আমার নতুন জীবনের প্রথম সকাল। সবাই নাস্তা করছে। এমন সময় আমার জামাই বলল, মা, কয়েকদিন কলেজে যাওয়া হয় না, তাই ভাবছি আজকে যাব। সে কি কথা? আজকে বিয়ের পরের দিন কেউ বাইরে বের হয়? আর আগামীকাল বউর বউ ভাত, সবাই আসবে তোর শ্বশুর বাড়ি থেকে তোকে নিতে। সেখানে কাল যাবি, একবারে কিছুদিন পর থেকেই কলেজে যাস। মা তো ঠিক কথাই বলেছে ভাইয়া। ননদ মুখ টিপে হাসছে আর বলছে,
আমি টেবিলের নিচ থেকে ওর পায়ে আমার পা দিয়ে চড়ে একটা চিমটি কাটলাম। ও আহ করে উঠল। সবাই বলেছে কি হলো কি হলো। ও বলল, ইয়ে না মানে পোকা পোকা কামড়েছে। আমি মনে মনে বললাম, রুমে চলো, তোমাকে মজা দেখাবো। বিয়ের পরের দিন কলেজ। ও রুমে আসতেই ওর কলার চেপে ধরলাম আর রাগের সাথে বললাম, বিয়ের পরের দিন কলেজে যেতে কেন চাইছিলে? আসলে বিছানায় বসে কি করব, তাই ভাবলাম লাইব্রেরিতে গিয়ে বই পড়লে ভালো লাগবে। আমার ওর কথা শুনে ভীষণ রাগ হয়। বাড়িতে নতুন বউ রেখে যাবে, তাও লাইব্রেরিতে? কি আশ্চর্য! আমি ওকে রাগানোর জন্য বললাম, নাকি কলেজে কোনো সুন্দরী মেয়েদের দেখতে যাবে? ছি ছি ছি, কি বলো এইসব? আমি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না। এই কথাটা যেন সব সময় মনে থাকে, বুঝলে আমার ময়না পাখি। ও আমার কথাটা শুনে হেসে দিল। কি সুন্দর হাসি, যে হাসি দেখলে বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে। পরের দিন আমার বউ ভাতের অনুষ্ঠান শেষ হলো। আমার শাশুড়ি অনেক বড় করে বউ ভাতের আয়োজন করেছেন। আমার বাপের বাড়ি থেকে সবাই এসেছে। এখন আমি বাবার বাড়ি যাব। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম, কিন্তু আমার জামাইকে দেখছি না। সবাই বলছে ও কই। আমি বললাম, একসাথেই তো বের হলাম। আমার বড় দুলাভাই বলল, আমি দেখছি কোথায়। একটু পর দেখলাম আমার জামাই আসছে, হাতে কতগুলি বই নিয়ে। আমার মেজাজ তখনই খারাপ হয়ে গেল। আপুরা বলছে, কিরে জ্যোতি, তোর জামাই এতগুলো বই দিয়ে কি করবে? আমি রেগে বললাম, গাড়িতে সবাইকে পড়তে দেবে। ও আমার পাশে বসে দাঁত কেলিয়ে বলল, জ্যোতি, বইগুলো দারুণ পড়তে, তাই নিয়ে এলাম। তোমাদের বাসায় বসে পড়তে পারবো, তুমি রাগ করো না। একা একা যদি সময় না কাটে তাই নিয়ে এলাম। সবাই ওর দিকে হা হা করে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে পারছি না, হাসবো নাকি কাঁদবো। ওকে বাসায় যেয়ে উচিত শিক্ষা দিতে হবে। গাড়ি এগিয়ে চলল আমার বাবার বাড়ির দিকে। আমার জামাই গাড়িতে উঠেই বই নিয়ে পড়তে বসলো। একটু পর চোখের চশমা ঠিক করছে আর বই মনোযোগ দিয়ে পড়ছে, কেমন যেন কোনো প্রতিযোগিতায় যাচ্ছে। সেইখান থেকেই তাকে বই পড়ে শোনাতে হবে। আমার ইচ্ছে করলো বই আর চশমা দুটোই গাড়ি থেকে ফেলে দিতে, কিন্তু আমার বাবার সাধের জামাই, তাই নিজেকে শান্ত রাখলাম। এরপরে বোঝাবো। বাসায় যেতে না যেতেই মা নাস্তা তৈরি করতে লেগে গেল। আমি আপুদের সাথে গল্প করছি আর আমার দুই দুলাভাই আমার জামাইকে নিয়ে গল্পে মেতে উঠল। আমি বুঝতে পারছিলাম না দুলাভাইরা বেশি সুবিধা করতে পারবে না আমার জামাইয়ের সাথে, কারণ ও কথা বলে কম। 10টা বললে একটা বলে। আমার মা বলল, জ্যোতি, এই নে, এইগুলো জামাইদের খেতে দে। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। মা সরে যেতেই আমার হাদারাম বর্তার শরবতের ভিতরে ভালো করে লবণ মিশালাম। এইবার দেখি কি করে। দুই দুলাভাইকে শরবত দিলাম, আমার জামাইকেও দিলাম। দুলাভাইয়েরা চলে গেল। এবার আমার জামাই শরবত মুখে দিতে পারে কি, থু দিয়ে ফেলে দিল আর আমাকে বলল, জ্যোতি, শরবতের ভিতরে মনে হয় চিনির বদলে লবণ দিয়েছে, তাই এমন লাগছে। আমি বললাম, আমি ইচ্ছে করে দিয়েছি, বুঝলে। ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে আমি হয়তো পাগল টাগল হয়ে গেছি। আমি বললাম, আচ্ছা তুমি এমন কেন? কেন? আমি এবার কি করলাম? তুমি যা বলছো আমি তো তাই শুনছি। ঘোড়ার ডিম শুনছো? কোথায় দেখছো নতুন জামাই শ্বশুর বাড়িতে এক গাদা বই নিয়ে আসে পড়তে? না মানে আমি ভাবলাম একা একা কি করবো, তাই নিয়ে এলাম। ঠিক আছে, তুমি বললে আর পড়বো না। এই বলে ও মন খারাপ করে বসে থাকতো। আমার নিজেরই খারাপ লাগতো ওর চেহারা দেখলে। পরে আবার বললাম, আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে পড়তে পারো। ও আমার কথা শুনে খুব খুশি হয়ে সাথে সাথে আবার বই নিয়ে পড়তে বসলো। আমি মাঝে মাঝে অবাক হতাম, একটা মানুষ কি করে এত বই পাগল হয়। রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে দেখলাম আমার বর নেই।
আমি মোবাইলের আলো জ্বালালাম, দেখলাম কোথাও নেই। কই গেল তাহলে? আমি আমার বারান্দায় গেলাম, দেখলাম ও দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, কি হলো, এত রাতে না ঘুমিয়ে কি করছো? ও হঠাৎ চমকে উঠে বলল, ও তুমি? আসলে ঘুম আসছে না, তাই এখানে এসেছি। আমি ওর আরো কাছে গিয়ে ওর বুকে মাথা দিয়ে বললাম, কেন ঘুম আসছে না আমার বাবুটা? আসলে বাসা আর আমার মামার বাসা ছেড়ে কোথাও কখনো ঘুমায়নি তো, তাই। আমার ওর এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। এখন যদি রাত না হতো তো ওকে জোর করে ওদের বাড়িতে পাঠিয়ে দিতাম। যত সব বাচ্চাদের মতো কথা, ইচ্ছে করছে এক ঘুষি দিয়ে নাক ফাটাতে। এখন সে নতুন বউকে নিয়ে রোমান্স করবে তা নয়, এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা যে কেন আমাকে এর সাথে বিয়ে করালো, আমি এখন এই হাদারামটাকে কি করে মানুষ করব? যাই হোক, ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম, চলো ঘুমাবে, কাল সকালে চলে যাব, ঠিক আছে? ও কিছু না বলে শুয়ে পড়ল। এইভাবে ভালোই কাটছিল আমাদের খুনসুটির সংসার। এর মধ্যে পুরোপুরি নিজেকে সংসারের কাজে জড়িয়ে নিলাম। একদিন আমার জামাই কলেজে গেছে, ওর একটা দোষ কখনো ফোন মনে করে নিবে না। আমি বসে বসে গল্পের বই পড়ছি, এমন সময় ওর ফোনে একটা মেসেজ আসলো। আমি এতটা গুরুত্ব দিলাম না, একটু পর আবার মেসেজ আসলো, পরপর দুইটা। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো দরকারি কেউ বারবার মেসেজ দিচ্ছে। ফোনটা আমি কাছে নিলাম আর মেসেজগুলি বের করলাম। মেসেজগুলি দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। মেসেজগুলি এইরকম ছিল, মিস করছি জান, কতদিন হলো আমার সাথে দেখা করো না, নাকি নতুন বউ পেয়ে আমাকে ভুলেই গেছো? মেসেজগুলি পড়া শেষ হতে না হতেই ওই নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করতেই বলল, সেই কখন থেকে মেসেজ করছি, কোনো রিপ্লাই দিচ্ছ না, নাকি বউ কাছে আছে? আমার মেজাজ পুরোপুরি গরম হয়ে গেল। আমি রাগের সাথে বললাম, কে আপনি, কাকে ফোন করছেন, আর কী সব আজে বাজে কথা বলছেন? এইটা সিয়ামের ফোন না, ওকে একটু দিন না দয়া করে। আপনি কে সেটা আগে বলুন, আমি তার স্ত্রী। আর কী সব কথা বলছেন? ঠিকই বলছি, সিয়ামের সাথে আমার 2 বছরের সম্পর্ক। সে শুধু আপনাকে বিয়ে করেছে বাবা মায়ের কথা রাখতে। আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি না বিশ্বাস করলে আমার কিচ্ছু করার নেই। আপনি কে সেটা আগে বলুন। আমি কে সেটা তা না হয় সিয়ামের কাছেই জেনে নেবেন। এই বলে মেয়েটা ফোন কেটে দিল। আমি ওর কথা শুনে আমার সমস্ত শরীর বেয়ে তরতর করে ঘাম পড়তে লাগলো। আমার চারিদিক অন্ধকার হয়ে গেল। এমন কথার জন্য আমি কোনো দিন প্রস্তুত ছিলাম না। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না মেয়েটার কথা। আমি এইসব ভাবছি, ঠিক এমন সময় আমার বর এসে বলল, জ্যোতি, আমার ফোনটা ভুলে বাসায় রেখে গেছি। কত দরকারি একটা কল আসার কথা ছিল। কেউ কে ফোন করেছিল? করেছিল একটা মেয়ে। কি বলছো পাগলের মতো? একটা মেয়ে ফোন করেছিল? কি বললো মেয়েটা? বললো তোমাকে অনেক মিস করছে, তুমি নাকি তার জান, তোমাকে দেখা করতে বলেছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি আবার কার জানাবো? এই বলে ও আমার হাত ধরলো। আমি ওর হাত ঝাড়া দিয়ে বললাম, আমাকে মোটেও স্পর্শ করবা না, তোমাদের 2 বছরের সম্পর্ক, এইটা ও বলছে। আরে কেউ দুষ্টুমি করে হয়তো বলেছে, বাদ দাও তো এইসব। চলো তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। এইসব নিয়ে কেউ দুষ্টুমি করে না সিয়াম, আমি আজই চলে যাব, তুমি থাকো তোমার ওই মেয়েকে নিয়ে। এই বলে আমি ব্যাগ গোছাতে লাগলাম। ও আমাকে বলল, তুমি কিন্তু সামান্য জিনিস নিয়ে বেশিই করছো। এইটা তো তোমার কাছে সামান্য জিনিস হবে, তুমি তো তোমার বাবা মায়ের কথা রাখতে আমাকে বিয়ে করছো। তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া আর কোনো মেয়ে আসেনি আমার জীবনে। সেদিন আমার রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছিল। আমি কারো কথা শুনিনি। আমাকে সবাই বলেছে আমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমি কারোর কথা না শুনে বাবার বাড়িতে চলে আসি। বাবা মা আমাকে দেখে অবাক। আমাকে বলল, কিরে মা, একা এলি যে, জামাই কোথায়? ও আসেনি। কেন?
ওর ছুটি নেই। আমাকে দেখে বাবা মায়েরও কেমন যেন লাগছে। বাবা আমার কাছে এসে বলল, কি হয়েছে মা তোর? জামাইয়ের সাথে কোনো ঝামেলা হয়নি তো? বাবা, আমার এখন ভালো লাগছে না, পরে কথা বলবো। আমি এই বলে আমার রুমে চলে গেলাম। এর মধ্যে সিয়ামের ফোন আসলো। আমি রাগে ফোন বন্ধ করে রাখলাম। এরপর ও আমার বাবা মাকে ফোন দিয়ে সব বলে। বাবা ওকে বলেছিল, তুমি কোনো চিন্তা করো না, ওর একটু রাগ বেশি। কয়েকদিন পর আমি নিজে ওকে বুঝিয়ে তোমার কাছে দিয়ে আসবো। আমার শাশুড়িকেও বাবা তাই বলেছিল। এই ভেবে কয়েকদিন কেটে গেল। আমার কেমন যেন ওর জন্য কষ্ট হতে লাগলো। ওর শূন্যতা আমি প্রতিটা মুহূর্ত অনুভব করতে লাগলাম। ওকে যে আমি অনেক বেশি ভালোবাসি। তাই তো সেই দিনের কথাগুলি আমি কিছুতেই মানতে পারছিলাম না। কিন্তু ও তো একবারও আমাকে নিতে আসতে পারতো, আসতো না কেন? আমি বলেছিলাম আমার কাছে কোনো দিন তুমি আসবে না। ও ঠিক তাই করলো। আমার বোকা জামাইটা আমার রাগটাই শুধু দেখলো, আর ওকে কতটা ভালোবাসি এইটা বুঝলো না। একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়লাম। আমাকে জলদি করে ডাক্তারখানায় নেওয়া হলো। ডাক্তার বলল আমি মা হতে চলেছি। সেই দিন এই খবর শুনে সবাই অনেক খুশি। বাবা আমার শ্বশুর বাড়িতে খবর দিল। সবাই খুব খুশি। কিন্তু আমার দিন দিন ওর উপরের অভিমানটা বেশি হতে লাগলো। আমি ঠিক করলাম এই খবরটা ওকে জানাবো না। ও একবার তো এসে রাগ ভাঙাতে পারতো আমার। সিয়াম এতদিন থেকে জুথির সাথে অভিনয় করছিল শুধুমাত্র এটার জন্য যে তারা একটা অভিযান করবে। সেটাতে যদি সিয়ামের মৃত্যু হয় তাহলে তার বউয়ের কি হবে সেই কথা চিন্তা করে সিয়াম আর তার সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে চাইছিল না। কারণ সে যদি মারা যায় আর এরকমভাবে তার ভালোবাসার ঘর বাঁধতে থাকে তাহলে সিয়ামের মৃত্যু সে সহ্য করতে পারবে না, যেভাবেই তার ভাইয়া সহ্য করতে পারছে না তানিয়ার মৃত্যু। কিন্তু তার থেকে দূরে থাকা সিয়ামের জন্য মৃত্যুর সমান কষ্টকর হয়ে পড়েছিল। এর মধ্যেই যখন শুনল সে বাবা হতে চলেছে তখন যেন তার আর জুথির থেকে দূরে থাকা সম্ভব হলো না। সিয়াম দৌড়ে তার কাছে চলে আসলো, আরও কাছে যেতে চাইলো, কিন্তু তখনই তার বস তাকে কল করলো। সিয়াম, তোমার সাথে যে কথা বলেছিলাম আমাদের অভিযানের বিষয়ে তোমাদের ভার্সিটিতে, সেটা আমরা কালকেই শুরু করব। কালকেই তোমার ভার্সিটির প্রিন্সিপালকে আমরা ধরে নিয়ে আসব। তার বিরুদ্ধে অনেক প্রমাণ জমা হয়ে গেছে। সাথে ওই দুইটা লোকটাকেও আমরা ধরে নিয়েছি। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি প্রস্তুত আছি। আপনি শুধু আমাকে কল করবেন। সকল ছাত্রছাত্রীদেরকে জমা করতে হবে, কারণ সবার সামনে এরকম জঘন্য অপরাধের শাস্তি হওয়া দরকার। ওকে স্যার, আমি বিষয়টা দেখছি। আমি যেন আর সামনে এগোতে পারলাম না, কারণ এটাই আমার জীবনে একটা লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি। এখন যদি আমি চলে ফিরে যাই আবার তার কাছে, তাহলে কালকে আমার জীবনে যদি কিছু হয়ে যায় সে সহ্য করতে পারবে না। সেই জন্য আমি অনেক ধৈর্য নিয়ে বসে থাকলাম পরের দিনের জন্য। যদি বেঁচে ফিরি তাহলে তার কাছে যাব, আর যদি মারা যাই তাহলে সবকিছু এখানে শেষ হবে। পরের দিন সকালে হতেই আমি বস আর কয়েকজন অফিসার মিলে বেরিয়ে পড়লাম আমাদের ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে গিয়েই আমরা প্রথমে সকল ছাত্রছাত্রীদেরকে একত্রে জমা করলাম। তখন প্রিন্সিপাল স্যার আমার কাছে এগিয়ে এসে আমাকে বললেন, কি ব্যাপার সিয়াম, কি হচ্ছে এখানে? এই দুই লোক কারা? তোমরা সকল ছাত্রছাত্রীদেরকে এক জায়গায় করছো কেন? এখন তো ক্লাস টাইম, ক্লাস হবে, তোমরা কেন এদের একত্র করছো? সিয়াম তখন প্রিন্সিপালকে কিছুই বলতে রাজি না। সকল ছাত্রছাত্রীরা সিয়ামের দিকে তাকিয়ে আছে। তখন সিয়ামের বস সেই দুইটা লোককে ধরে নিয়ে আসলেন। তাদেরকে কালকে ধরা হয়েছিল। তাদেরকে ধরে নিয়ে এসে কলেজে সবার সামনে নিয়ে আসা হলো। তখন ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাকিয়েছিল। তখন সিয়ামের বস বললেন, প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সবাই এসেছি পড়াশোনা করার জন্য, কিন্তু এই লোকগুলোর কারণে তোমাদের পড়ার জীবন ধ্বংস হয়ে যাচ্ছিল। তারা তোমাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে তোমাদেরকে বিভিন্ন দলে যুক্ত করতে চাইছিল। এই দলগুলো দেশের উন্নতি তো দূরের কথা, দেশের ক্ষতিতেই বেশি অবদান রাখছিল। আমরা যদি কোনো বিষয়ে সফল হতে চাই তাহলে প্রথমে জীবনে রাজনীতির দরকার নেই, প্রথমে আমাদের শিক্ষা দরকার। যখন একটা মানুষ শিক্ষিত হবে তখনই সে রাজনীতি এবং অন্যান্য পর্যায়ে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
কিন্তু এরা তোমাদেরকে শিক্ষাঙ্গনের শিক্ষার বদলে রাজনীতি শেখাচ্ছিল, যার ফলে তোমরা কখনোই একজন সফল রাজনীতিবিদ হতে পারতে না। আমাদের নেতারা, আমাদের যত বড় বড় নেতৃবৃন্দ আছে, সবাই প্রথম জীবনে লেখাপড়া করেছেন এবং পরে তারা রাজনীতিতে যুক্ত হয়েছেন। কিন্তু এরা তোমাদেরকে আগেই রাজনীতিতে যুক্ত করতে চাইছিল, তাই এদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে তোমাদের জন্য খুবই খারাপ একটা সংবাদ আছে, সেটা হচ্ছে তোমাদের শিক্ষক, তোমাদের অভিভাবক, যাদেরকে দেখে তোমরা শিখবে, তাদের মধ্যেই সমস্যা ছিল। তোমাদের প্রিন্সিপাল স্যার এদের সাথে যুক্ত ছিলেন, তাই তোমাদের প্রিন্সিপালকে আমরা ধরে নিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব তোমরা আমার কথাগুলো ভেবে দেখবে। সিয়ামের বস থামতেই তাদের সাথে থাকা অফিসাররা ধরে রাখলো প্রিন্সিপালকে। সিয়াম ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলল, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এতদিন ধরে আপনাদের সাথে অভিনয় করছিলাম। আপনারা আমার মতো একজন শিক্ষার্থী, আমি একজন ছাত্র। আমি এখানে প্রফেসর সাজানো শুধু নাটক করেছিলাম এই লোকটাকে ধরার জন্য। আমরা আমাদের শিক্ষাঙ্গনকে এখন আমরা একটা রাজনৈতিক দলের কাছে ছেড়ে দিতে পারি না। আমরা এখানে শিক্ষা অর্জনের জন্য এসেছি, কোনো রাজনৈতিক দলের চামচামি করার জন্য নয়। কারো চাকর সেজে আমরা থাকতে পারবো না। আমরা শিক্ষার্থী, আমরা এদেশের আগামী ভবিষ্যৎ। আমরা কেন নিজেদেরকে ধ্বংস করে দিব? আমাদের ভাই বোনের প্রতি আমার একটাই আহ্বান, আমরা যেন আমাদের এই ছোট্ট জীবনটাকে গড়ে যেতে পারি। কারণ আমাদের এই ছোট্ট জীবনটা যদি আমরা গড়ে যেতে পারি, তাহলে আমরা মৃত্যু এবং আমৃত্যুর পরেও কিন্তু এই সমাজে আমাদের নাম থাকবে, দাম থাকবে। সমাজের মানুষ আমাদেরকে মনে করবে, এই দেশ আমাদেরকে স্মরণ করবে, পুরো জাতি আমাদেরকে নিয়ে গর্ব করবে। কিন্তু আমরা যদি এখনই আমাদের পরিচিতি এবং সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে পরবর্তী সময়ে আমাদের কোনো দামই থাকবে না। হয়তো লোকলজ্জার ভয়ে অথবা কেউ ভয় পেয়ে আমাকে আপনাকে একটু সম্মান করবে, পরে কিন্তু সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। কেউ আপনাকে পছন্দ করবে না, শুধু আপনার ভয়ে আপনার সামনে ভালো মানুষ সাজার নাটক করবে, কিন্তু পিছনে পিছনে আপনাকে ঘৃণা করবে। আমরা কারো ঘৃণাপ্রাপ্ত হতে চাই না, আমরা মানুষের সেবা করতে চাই। আমরা এই দেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। দেখুন, আমার মতো একটা অযোগ্য লোককে শুধুমাত্র পাওয়ার খাটিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক সেরকম ভাবে এখন পাওয়ার খাটিয়ে এইসব জায়গায় সবকিছু হয়ে যায়, কিন্তু এই পাওয়ার খাটিয়ে কি লাভ হয়? তাই আমরা যেন এসব না করে ঠিক মতো পড়াশোনা করি। এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, এখন আমাদের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমি ইউনিভার্সিটি একজন ছাত্র ছিলাম এবং বর্তমানে ইউনিভার্সিটি একজন ছাত্র আছি, কিন্তু এই প্রিন্সিপাল যাকে দেখে আমরা শিখব, তিনি আমাদের সাথে বেঈমানি করেছেন, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তার কাছ থেকে আমরা পরবর্তী জীবনে শিক্ষা নিতে চাই, কিন্তু তিনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আমাদেরকে শুধু লজ্জার সম্মুখীনই করেননি, সাথে আমাদেরকে খারাপ হওয়ার পথে এগিয়ে নিয়ে গেছেন। তাই আমরা খারাপ না হয়ে এটা দেখে শিক্ষা নিই যে আমরা কোনোদিনই খারাপ কাজ করব না। খারাপ কাজের পরিণতি কোনোদিন ভালো হয় না। তাই খারাপ কাজ করার ধরনের যারা, তারা সবসময় খারাপই থাকে, তারা কখনো ভালো হতে পারে না। তাদেরকে তাদের কর্মফল ভোগ করতেই হয়। সবাইকে নিজ কর্মফল ভোগ করতে হবে। এখন আমরা ওনাকে ধরে দিয়ে যাচ্ছি, আর শেষ কথা একটাই, যাতে আমরা আমাদের এই মূল্যবান সময়টাকে কাজে লাগাই। কারণ সময় পৃথিবীতে একবারই চলে গেলে আর কখনোই ফিরে আসে না। আমরা চাইলেও আমাদের ছোটবেলাকে কোনোদিন ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। ঠিক তেমনি যতটা সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে, সেটা চাইলেও আমরা আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। তাই সামনে যতদিন আছে সেই লোককে কাজে লাগানোর চেষ্টা করি। আর আমি ভুল করে আপনাদের সামনে বড় সাজার চেষ্টা করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। সিয়াম কথা শেষ করতেই পারলো না, এর মধ্যেই ছাত্রছাত্রীরা খেপে গেল। তারা প্রিন্সিপালকে এসে মারতে শুরু করলো। তারা অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে চলে আসলো, এসেই তাদেরকে নিয়ে চলে গেল। তখন হঠাৎ করেই দেশের এত বড় একজন নামি দামি ভার্সিটির প্রিন্সিপালের বিরুদ্ধে এরকম অভিযোগ শুনে সাংবাদিকরা একদম পাগল হয়ে গিয়েছিল। তারা বিভিন্নভাবে এসে প্রশ্ন করার জন্য চেষ্টা করছিল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিয়ামের স্যার বললেন, এসব কিছুর পেছনে আমি না, অন্য একজন কাজ করছে। সে হচ্ছে আমার পাশে থাকা সিয়াম। সে অনেক গোপনে এই মিশনটা সফল করেছে। সে অনেক পরিশ্রম করেছে এই মিশনটার পিছনে। আমরা তো শুধু তাদেরকে ধরেছি, কিন্তু সব ইনফরমেশন ওই জোগাড় করেছে। সকল ধন্যবাদ তাকে দেওয়া উচিত। এখন সিয়ামকে প্রশ্ন করতে চাইলে সিয়াম আড়ালে চলে যায়, কারণ তাকে এখন চলে যেতে হবে তার বউ সন্তানকে নিয়ে আসার জন্য। কারণ তাদেরকে সিয়াম অনেক কষ্ট দিয়েছে, তাদেরকে আর সে এভাবে রাখতে পারবে না। সিয়াম তার জীবনে যা কিছু পেতে চেয়েছিল সেগুলো সে পেয়ে গেছে। এখন তাকে তার জীবনকে সাজাতে হবে। তার শ্বশুর বাড়িতে চলে গেল। শ্বশুর সিয়ামকে দেখে এগিয়ে এসে বললেন,
কি ব্যাপার বাবা? সিয়াম, তুমি এতদিনে আসলে? আমার মেয়েটা প্রতিদিন তোমার জন্য কান্না করে। তোমাদের মধ্যে কি হয়েছিল আমি জানি না, কিন্তু প্লিজ তুমি আমার মেয়েকে এরকম করো না। বাবা, আমার মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। আমার কথা ভেবে তুমি ওকে মেনে নাও। আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি যা করেছি সব ভুল করেছি। আমি ওর কাছে ফিরে এসেছি। এখন ওকে নিয়ে যেতে চাই। ও কোথায়? জানি না রাগ করে কোথায় বসে আছে। হয়তো ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন এই সময়টা ছাদে গিয়ে বসে থাকে। সিয়াম তখন ছাদে গেল জুথির সাথে দেখা করতে। গিয়ে দেখে জুথি আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো কান্না করছে। সিয়াম পেছন দিকে গিয়ে তাকে স্পর্শ করলো। আমি একদিন বিকালে ছাদে বসে আছি, ওর কথা ভীষণ মনে পড়ছিল। আমি সব কিছু বসে বসে ভাবছিলাম। ও কখন যে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে, আমি কিছুই টের পাইনি। হঠাৎ কারোর স্পর্শে চমকে উঠলাম। দেখলাম ও দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার সমস্ত অভিমান একসাথে জড়ো হলো। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ও বলল, নিজে কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ, কিন্তু আমার এখন একটু কষ্ট নেই। যখন শুনেছি আমি বাবা হতে চলেছি, সেই থেকে আমি কতটা খুশি তোমাকে বোঝাতে পারবো না। জুথি কিছু না বলে চুপ করে আছে। সিয়াম আবারও বলল, সেদিন তুমি আমার কথা না শুনে চলে এসেছো, পরে একবারও ফোন ধরনি। সেদিন আমার একটা কলেজের বান্ধবী আমার সাথে চাকরি করে মজা করে একটা ফোন করেছিল। পরে ওসব জানতে পেরে অনেক অনুতপ্ত হয়। আমাকে বলেছে তুমি ফিরে গেলে ওনারা তোমার কাছে ক্ষমা চাইবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো, তোমাকে নিতে এসেছি। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। জুথি এবার মুখ খুলল, গম্ভীর কণ্ঠে বলল, এতদিন তাহলে নিতে আসনি কেন? নিজেকে পরিবর্তন করছিলাম। তুমি যেইগুলি অপছন্দ করো সেইগুলি আর করিও না। এই বলে সিয়াম কতগুলি গোলাপ বের করে বলল, এই দেখো জ্যোতি, তুমি বলতে না রোজ তোমাকে একটা করে গোলাপ নিতে হবে? তুমি চলে আসার পরও রোজ তোমার জন্য আমি একটা করে গোলাপ এনেছি। আমি দেখলাম ওর হাতে অনেকগুলো গোলাপ, কোনোটা শুকিয়ে আছে। এবার আর নিজেকে সামলাতে পারলাম না। আমার বলদ জামাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়লাম, আর চোখের পানি অঝরে পড়তে লাগলো। ও আমাকে বলল, জানো, সেদিনই আমি আমার ফোনটা ভেঙে ফেলেছিলাম। কেন? ওই ফোনটা তো তোমাকে আমার কাছ থেকে এতদিন দূরে সরিয়ে রেখেছে। আচ্ছা, তুমি বললে না তো আমাদের নতুন অতিথি কেমন আছে? সেটা তুমি না হয় নতুন অতিথির কাছেই জিজ্ঞেস করো। জুথি এই কথা বলতেই সিয়াম ওর বুকের মাঝে জুথিকে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমি সারা জীবন এইভাবে কাছে পেতে চাই। জুথি এবার হেসে দিয়ে বলল, অবশেষে আমার বোকা বর চালাক হলো তাহলে। সিয়াম জোরে হেসে দিয়ে বলল, তুমি চাইলে আমি সারা জীবন বোকা হয়ে থাকতেও রাজি। ওর কথাই দুজন একসাথে হেসে উঠলাম। ও আবার সেই ভুল, দুইজন না, তিনজন। এরপর একদিন আমি হঠাৎ করে টিভিটা অন করলাম। হঠাৎ করে আমার জামাইয়ের ছবি দেখলাম, একটা বড় অপরাধী চক্রকে ধরছে। আমি হতবাক হয়ে গেলাম যখন জানলাম সিয়াম একজন সিআইডি অফিসার। তখন সিয়াম দেখলাম রুম থেকে নামছে। আমি দৌড়ে গিয়ে তার হাত ধরে টিভির কাছে নিয়ে আসলাম। সে আমার দিকে তাকিয়ে কানে ধরে বলল, সরি বাবু, আমি তোমাকে এই বিষয়টি বলি কারণ আমি একজন সিক্রেট অফিসার। আমার বলদ জামাই আমার সাথে এরকম করতে পারলো? আমি ওর বুকে কিল ঘষে দিতে শুরু করলাম। ও আমার সাথে অভিনয় করছিল এতদিন। এই ব্যথা পাচ্ছি তো। আই লাভ ইউ। আমি স্বপ্ন দেখতাম আমার জামাই অনেক সাহসী হবে, কিন্তু তুমি আমাকে জানাওনি। সরি বাবুটা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। শুধু আমাকে সরি বললে হবে না, আমার ছোট্ট সোনামণির সাথেও তুমি বাটপারি করছো, ওরে সরি বলো। সিয়াম হাঁটু গেড়ে বসে ওর পেটে তার মুখ লাগিয়ে বলল,
সরি আব্বু, আমাকে ক্ষমা করে দাও। আর আব্বুর জন্য দোয়া করো যাতে তোমার আম্মুর সাথে আরো ভালো অভিনয় করতে পারি। তবে রে, আজ তোমার একদিন তো আমার একদিন। এই বলে যুথি সিয়ামকে দৌড়াতে শুরু করলো। এভাবেই চলুক তাদের মিষ্টি সংসার, পৃথিবীর সকল সত্যিকারের ভালোবাসা পূর্ণতা পাক। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।